শুরু করব। প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন মনে রাখবি বেসিক্যালি কার ভাগ জানিস? প্রজেক্টাইল মোশন হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন, অর্থাৎ দ্বিমাত্রিক গতির প্রকারভেদ। মোশন ইন মোশন ইন টু ডাইমেনশন অর্থাৎ দ্বিমাত্রিক গতি। এই দ্বিমাত্রিক গতিকে আমরা দ্বিমাত্রিক গতির দুটো ভাগ, দ্বিমাত্রিক গতি আবার দুটো ভাগ। মোশন ইন টু ডাইমেনশন অর্থাৎ কোন একটা পার্টিকেলের মোশনকে আমরা যখন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর প্রকাশ করতে পারবো, বোঝাতে পারবো, তখন সেই গতি হবে আমাদের মোশন ইন টু ডাইমেনশন বা মোশন ইন এ প্লেন, অর্থাৎ দ্বিমাত্রিক গতি বা একটা তল বরাবর গতি। কোন কোণা একটা তল বরাবর যাচ্ছে মানে তার গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। যেমন এই বোর্ডে একটা তল, যদি কেউ বোর্ডের এইভাবে কোণা বরাবর গতিশীল হয় তো কোণার এই গতিকে মনে রাখবি আমরা এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর এক্সপ্লেন করতে পারবো। যখন কোণাটার অবস্থান এখানে, তখন দেখ কোণাটা এক্স বরাবর এতটা এসছে এবং ওয়াই বরাবর এতটা এসছে, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। আবার ধর যখন কোণাটা এই পজিশনে এসছে, তখন আমরা বলতে পারি কোণাটা ওয়াই এক্সিস বরাবর এতটা এসছে এবং এক্স এক্সিস বরাবর এতটা এসছে। তাহলে যখন কোন একটা কোণা তল বরাবর গতিশীল, যখন কোন একটা পার্টিকেল কোণাটা তল বরাবর গতিশীল, সারফেস বরাবর, হ্যাঁ, তলের সাথে গতিশীল, মনে রাখবি তখন তার গতিকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। এক, এক্স অক্ষ বরাবর গতি এবং তার ওয়াই অক্ষ বরাবর গতি। এক্স অক্ষ বরাবর গতি এবং ওয়াই অক্ষ বরাবর গতি। গতির যে কোনো বিন্দুতে আমরা দুটো দিকে প্রকাশ করতে পারি, অর্থাৎ বেগ যদি একটা ভেক্টর হয়, তাহলে মনে রাখবি তার একটা হরিজন্টাল কম্পোনেন্ট অর্থাৎ অনুভূমিক উপাংশ এবং তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অর্থাৎ লম্ব উপাংশ আমরা ভাগ করতে পারি। আমরা ভেক্টরের উপাংশ বিভাজন এবং ভেক্টরের সংযোজন দুটোই আমরা জানি। আমরা একটা ভেক্টরকে ভেঙে এই ভেক্টরটাকে ভেঙে একটা ভেক্টর এবং একটা ভেক্টর প্রকাশ করতে পারি, আবার একটা ভেক্টরকে জুড়ে আমরা এই ভেক্টর তৈরি করতে পারি। একটা ভেক্টরকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ভেক্টরের উপাংশ, আর দুটো ভেক্টরকে একসাথে জুড়ে একটা ভেক্টর তৈরি করা হচ্ছে ভেক্টরের সংযোজন। আমরা ভেক্টরের সংযোজন অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর এবং ভেক্টরের উপাংশ অর্থাৎ কম্পোনেন্ট ভেক্টর আমরা এই সব কিছু জানি। তাহলে আমরা এখন পড়তে চলেছি মোশন ইন টু ডাইমেনশন। মোশন ইন টু ডাইমেনশন এটার মানেটাই হলো যে কোণাটা দুটো দিক বরাবর গতি আছে। কোণাটা একটা তল বরাবর যখন গতিশীল হয়, তখন সেই গতিকে আমরা দুটো দিক বরাবর প্রকাশ করতে পারি। একটা এক্স এক্সিস বরাবর যেটা অনুভূমিক অর্থাৎ হরিজন্টাল, আর একটা হচ্ছে লম্ব বরাবর যেটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এবং এরপর দেখ এই মোশন ইন টু ডাইমেনশন অর্থাৎ একটা তল বরাবর গতি বা দ্বিমাত্রিক গতি দুই প্রকারের, একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন আর একটা হচ্ছে সার্কুলার মোশন। তাহলে আমরা এর ভাগে লিখব প্রজেক্টাইল মোশন। একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন অর্থাৎ প্রাসের গতি, আর একটা সার্কুলার মোশন। প্রজেক্টাইল মোশনের নাম হচ্ছে প্রাসের গতি আর সার্কুলার মোশন হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে আমরা মোশন ইন টু ডাইমেনশনের দুটো ভাগ, একটা হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন, কোন একটা কোণার দ্বিমাত্রিক গতি সম্পন্ন, তখন তার গতি হয় প্রজেক্টাইল মোশনের অন্তর্গত, না হয় সার্কুলার মোশনের অন্তর্গত। আমাদের টপিক আজকে প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন নয়। আমরা সার্কুলার মোশন পরে পড়বো, সব মোশন পড়বো আমরা। তাহলে আজকে আমরা পড়তে চলেছি এই যে এটা প্রজেক্টাইল মোশন। তাই আমাদের আজকে হেডিং হয়েছে প্রজেক্টাইল মোশন। ওকে, প্রজেক্টাইল মোশন হচ্ছে প্রাসের গতি। বেশ, এবার আমরা একটা গ্রাফ আঁকবো, প্রজেক্টাইল মোশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রজেক্টাইল মোশন মনে রাখবি টু ডাইমেনশন মোশন। প্রজেক্টাইল মোশন ইজ এ টু ডাইমেনশন মোশন, দ্বিমাত্রিক গতি। প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি হচ্ছে টু ডাইমেনশন মোশন বা দ্বিমাত্রিক গতি। এখানে
কোণার যদি কোনো একটা কোণা আমরা প্রজেক্টাইল মোশন লক্ষ্য করি, দেখব যে কোণাটার দুটো দিক বরাবর গতি আমরা প্রকাশ করতে পারছি, একটা x অক্ষ বরাবর আর একটা y অক্ষ বরাবর, মানে একটা অনুভূমিক গতি আর একটা উল্লম্ব গতি। তাহলে কোণার যখন আমরা অনুভূমিক এবং উল্লম্ব এই দুটো গতি প্রকাশ করতে পারবো, তখন সেই কোণার গতি বলবো টু ডাইমেনশন মোশন, এবং তার মধ্যে এটাকে বলবো আমরা এখন প্রজেক্টাইল মোশন। টু ডাইমেনশনের মধ্যে আবার কোন কোন ক্যারেক্টারিস্টিক গুলো থাকলে পরে তাকে আমরা বলতে পারবো যে এটা একটা প্রজেক্টাইল মোশন, সেই ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্যগুলো আমরা এখন ভালো করে দেখব। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু এখানে ভালো করে লেখার আছে, ক্যালকুলেশনটা ইজি, কিন্তু বুঝতে হবে খুব ভালো করে। যে যত ভালো করে আমি যেটা বোঝাচ্ছি বুঝতে পারবি, তার কিন্তু ক্যালকুলেশনটা তত তাড়াতাড়ি হবে। ওকে, প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন হচ্ছে, ধর তুই পৃথিবী পৃষ্ঠে কোথাও দাঁড়িয়ে আছিস, ভালো করে বল, এটা পৃথিবী পৃষ্ঠ, তুই এখানে দাঁড়িয়ে আছিস, এখান থেকে কোনো একটা বস্তুকে দিয়ে ছুড়ে দিই উপরের দিকে, দুভাবে উপরের দিকে ছোড়া যায়। এক, উপরের দিকে এমন করে ছুড়লি লম্ব পথে গেল, আবার লম্ব পথে ফিরে এলো, এটা একটা পদ্ধতি হতে পারে। দুই, এমন ভাবে ছিড়লি খানিকটা দূরে গিয়ে পড়লো। যদি আমি কোনো বস্তুকে এইভাবে ছুড়ি, অর্থাৎ লম্বভাবে ছুড়ি, লম্বভাবে যাবে আবার লম্বভাবে পড়বে। আর যদি আমরা এইভাবে ছুড়ি, অর্থাৎ ভূমির সাথে একটা কোণ করে, ভূমির সাথে একটা কোণ করে আমরা বস্তুটাকে ছুড়ি, তখন মনে রাখবি কিন্তু বস্তুটা এখান থেকে এসে এখানে, এই যে মোশনটা, এই যে মোশনটা, এটা তো একটা কোণার গতি। এই গতিটা কেমন গতি না, এটা টু ডাইমেনশন মোশন, দ্বিমাত্রিক গতি। এই দ্বিমাত্রিক গতির আলাদা করে নাম রাখা হয়েছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। যাকে ছোড়া হলো, যে বস্তুটাকে ছুড়লাম তাকে বলা হয় প্রাস, আর যে পথে যে বেগে গেল, যে বেগে গেল বস্তুটা, তাকে বলা হচ্ছে প্রাসের গতি। তাহলে প্রাস তার গতি মানে প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। তার জন্য এটা আমরা কি পেলাম না, টু ডাইমেনশন। যখন বস্তুকে আমরা কোনো একটা পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গা থেকে থিটা কোণে ছুড়ে দিলাম, তখন মনে রাখবি ওই বস্তুটা কিন্তু অনুভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে গেল। শুধু বস্তুই উপরের দিকে গেল না, বস্তুটা সামনের দিকে গেছে এবং উপরের দিকে গেছে। তার মানে বস্তুটা কত দিকে গতি পাচ্ছি, দুই দিকে গতি পাচ্ছি। বস্তুটা আমরা দুটো দিক বরাবর গতি পাচ্ছি। দুটো দিক বরাবর যখন আমরা গতি পাবো, তখন আমরা তাকে কি বলবো, টু ডাইমেনশন মোশন। টু ডাইমেনশন মোশন, দ্বিমাত্রিক গতি। আর এইভাবে এইরকম ভাবে ঘটে বলে এটা নাম দেওয়া হয়েছে প্রজেক্টাইল মোশন। সার্কুলার মোশন আর প্রজেক্টাইল মোশনের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যার জন্য দ্বিমাত্রিক গতির দুটো ভাগ, প্রজেক্টাইল মোশন এন্ড সার্কুলার মোশন। কিছু বৈশিষ্ট্য এর মধ্যে থাকার জন্য একে বলা হয় প্রজেক্টাইল মোশন, অন্য কিছু বৈশিষ্ট্য ওর মধ্যে থাকার জন্য ওকে বলা হয় সার্কুলার মোশন। কোন কোন বৈশিষ্ট্যগুলো এর মধ্যে রয়েছে যার জন্য একে প্রজেক্টাইল মোশন বলা হচ্ছে, সেটা আমি এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা ছবি আঁকব। খুব ভালো করে যত্ন করে ছবিটা আঁকবি, একটু বড় করে আঁকবি, হ্যাঁ, কারণ ছবিটার মধ্যে আমি আরো অনেক কিছু আঁকবো। হ্যাঁ, একটু বড় করে আঁকবি। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে বোঝার জন্য ছবিটা আঁকবো, বুঝে নেবো, ছবিটা আমাদের নষ্ট নোংরা হয়ে যাবে, তারপর আমরা ফ্রেশ করে একটা ছবি এঁকে আমরা ক্যালকুলেশন করবো। এই ছবিটা শুধুমাত্র বোঝার জন্য। হ্যাঁ, এই ছবিটার উপর অনেক দাগ টাগ আমাদের দিতে হবে। ধর এটা পৃথিবী পৃষ্ঠের কোন একটা বিন্দু ও, ও বিন্দু থেকে কোন একটা বস্তুকে ভূমির সাথে, অনুভূমির সাথে থিটা কোণে ছুড়ে দিবি। এটা কি বলবো, এটা হচ্ছে অনুভূমিক, এই দিকটা হচ্ছে অনুভূমিক, যাকে বলা হয় হরিজন্টাল, হরিজন্টাল সারফেস, অনুভূমিক তল, এটা অনুভূমিক দিক। এটা বলা হয় ভার্টিক্যাল, ভার্টিক্যাল ডাইরেকশন অর্থাৎ উল্লম্ব দিক, এটা বলা হয়
উল্লম্ব, এটা উল্লম্ব আর এটা হচ্ছে ভার্টিক্যাল। এবার দেখ, যখন আমরা বস্তুটাকে এখান থেকে অনুভূমির সাথে থিটা কোণে ছুড়ে দিলাম, বস্তুটা কি হবে না, বস্তুটা যে এখানে ড্রপ করবে, এখানে এসে পড়ে যাবে। বল, এই যে অ্যাঙ্গেলে আমি বস্তুটাকে ছুঁড়েছি, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নেব থিটা। কত বেগে ছুঁড়েছি না, প্রাথমিক বেগ ইউ। মনে রাখবি যে এই পথে, এই যে পথটা, এই পথটা বলা হয় ট্র্যাজেক্টরি। আমি পরে আসছি নামগুলোতে, ট্র্যাজেক্টরি বলা হয় এটাকে, ঠিক আছে। এই যে ধর ট্র্যাজেক্টরি বা পাশের যে পথ, এই পাশের পথের প্রত্যেকটা বিন্দুতে তুই চাইলে ওই যে বেগটাতে বস্তুটা উপর থেকে নিচের দিকে আসছে, নিচ থেকে উপর দিকে, যে উপর থেকে আবার নিচের দিকে আসছে, প্রত্যেকটা বিন্দুতে বেগের অভিমুখ নির্ণয় করা যায়। মনে রাখবি এই পথটা কোন বিন্দুতে বেগের অভিমুখ প্রকাশ করবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তুই সাপোজ ধর এই বিন্দুতে বেগের অভিমুখ জানতে চাই, কি করতে হবে না, এই বিন্দুতে একটা স্পর্শক, এই স্পর্শকটা হবে এই বিন্দুর বেগের অভিমুখ, আর এই স্পর্শকের লেন্থটা হবে বেগের মান, কারণ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টরে কি বলেছিলাম, লেন্থ, ম্যাগনিটিউড আর অ্যারো ডাইরেকশন। তো এইটা যদি লেন্থ হয় এটা হবে ওর মান, আর এই অ্যারোটা যেদিকে কাজ করছে ওটা হবে বেগটার দিক। তাহলে ধর কোন একটা বলকে তুই এভাবে ছুড়ে দিবি, এইভাবে বলটা যে এইভাবে ড্রপ করলো, পড়ে গেল। এই যে মোশনটা, অর্থাৎ এখান থেকে বলটা গিয়ে এখানে পড়লো, সিম্পল। তুই বলটা ছুড়ে দিলি, বলটা এখান থেকে গিয়ে এখানে হবে। কেউ ফুটবলটাকে কিক করলো, ফুটবলটা এসে এইভাবে এখানে এসে পড়লো। এই যে গতিটা, ফুটবলটা, বলটা, পাথরের কোনো বস্তু, এটা বলা হচ্ছে পাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এখান থেকে কি হচ্ছে না, মোশনটা টু ডাইমেনশন। কেন? যদি আমি এই বিন্দুতে মোশনটার ডাইরেকশন বার করতে যাই, ধর এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে বেগের ডাইরেকশন হচ্ছে এটা, এখানে ধর মান হচ্ছে এতটা, এটা হচ্ছে মান। আমরা কি বলেছি, ভেক্টরের যে অ্যারো, মানে যে অ্যারো সাহায্যে আমরা ভেক্টরকে ডিনোট করি, সেই অ্যারোটার লেন্থটা হচ্ছে ওর মান, আর অ্যারোর ডাইরেকশনটা হচ্ছে ওই ভেক্টরের দিক। তাহলে এখন বেগটা যদি আমি ইউ ভেক্টর বলে প্রকাশ করি, তাহলে ইউ ভেক্টরের এই অ্যারোটা হচ্ছে মান, মানে অ্যারো লেন্থটা, ইউ ভেক্টরের জন্য এই অ্যারো লেন্থটা হচ্ছে মান, আর অ্যারোর এই ডাইরেকশনটা হচ্ছে ওর দিক। তাহলে এই মানটা, এই যে ইউ ভেক্টর, এই যে অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে ইউ ভেক্টর, ঠিক আছে, মানে লেন্থ আর ডাইরেকশনে অ্যারোর দিক। এখন যদি আমি বলি এই ইউ টু ডাইমেনশন কি করে হলো, দেখ কোণাটা এখান থেকে এইভাবে গেছে, তো কোণাটা এখন যেভাবে গেছে সেই পথটা যদি আমি অবলম্বন করি, দেখ সেই পথটা দুটো দিক বরাবর গেছে। এক, কোণাটা কিছুটা x অক্ষ বরাবর গেছে, কোণাটা কিছুটা y অক্ষ বরাবর গেছে। যদি আমরা উল্লম্ব কোনো রেখা পাই সেটা হবে y অক্ষ বরাবর, আর যদি আমরা কোনো অনুভূমিক রেখা পাই সেটা হবে কি বলবো, x অক্ষ বরাবর। দেখ তাহলে আমি যদি এখান থেকে এটাকে, এই যে হাইটটা, এটা কি প্রকাশ করছে, বেঁকে গেছে, বল এই হাইটটা এখন কি প্রকাশ করছে, এই হাইটটা কি প্রকাশ করছে, এই হাইটটা প্রকাশ করছে যে কোণাটার যে ইউ ভেক্টর বেগটা তার y অক্ষ বরাবর মান হচ্ছে এটা, y অক্ষ বরাবর মান হচ্ছে এটা। তাহলে x অক্ষ বরাবর মান কোথায় না, কোণাটা এখান থেকে x অক্ষ মান হচ্ছে এটা, বা বলতে পারিস অতএব x অক্ষ বরাবর মান এবং y অক্ষ বরাবর মান, x অক্ষ বরাবর মান এবং y অক্ষ বরাবর মান
যদি আমরা ভেক্টর নিয়মে যোগ করি তাহলে আমরা কিন্তু ইউ ভেক্টরটা পাবো। দেখ এটা একটা সামান্তরিক হয়ে গেছে, ও পি কিউ আর একটি সামান্তরিক। এবার ধর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা, দুটি ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করবে। ওই দুটি ভেক্টরের লব্ধিকে কে ওই দুটি ভেক্টরের লব্ধিকে কে প্রকাশ করবে? না ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী দ্বারা অঙ্কিত কর্ণ। এই যে অ্যারোটা এটা হচ্ছে সামান্তরিকটার কর্ণ, এই কর্ণটা এই ভেক্টরটাকে এবং এই ভেক্টরের লব্ধিটাকে প্রকাশ করবে। তাহলে আমরা বলতে পারি এই দুটোর যোগফল হচ্ছে এইটা, অর্থাৎ ভেক্টরের সংযোজন। আবার ইউ ভেক্টরটাকে ভাঙলে আমরা পাবো, ইউ ভেক্টরটা যদি আমরা ভেঙে দিই পাবো আমরা কি? এই বরাবর পাবো ইউ অফ এক্স, ইউ অফ এক্স, এবং এইদিকে পাবো ইউ অফ ওয়াই। কম্পোনেন্ট যখন এই অ্যাঙ্গেলটা হবে থিটা, থিটা অ্যাঙ্গেলে ইউ ভেক্টর যদি কাজ করে তাহলে তার অনুভূমিক বরাবর যে উপাংশ কাজ করছে সেটা হবে ইউ অফ এক্স, এবং এর মান জানি আমরা ইউ অফ এক্স মানে হচ্ছে ইউ cos থিটা। আবার ইউ অফ ওয়াই এর মান জানি আমরা ইউ sin থিটা। তাহলে এই ইউ ভেক্টরকে ভাঙলে আমরা দুটো কম্পোনেন্ট পাচ্ছি, ইউ cos এবং ইউ sin। তার মানে বোঝা যাচ্ছে ইউ ভেক্টরটা কোনো একটা দিকে কাজ করে না, দুটো দিক বরাবরই কাজ করছে। তার জন্য বলা হচ্ছে প্লাসের গতিকে বলা হয় টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি। বেশ, এতটা বোঝা গেছে। এবং আমরা দেখ ইউ cos এবং ইউ sin কে যদি জুড়ে দিই অর্থাৎ অ্যাডিশন ভেক্টর ইউ কে পাবো। আবার ইউ ভেক্টরকে যদি আমরা ভেঙে দিই কম্পোনেন্ট, তাহলে আমরা ইউ cos এবং ইউ sin পাবো। ভেক্টর থেকে কম্পোনেন্ট কি ছিল? রিসলভিং ভেক্টর। ভেক্টর থেকে কম্পোনেন্ট রিসলভিং, আর কম্পোনেন্ট থেকে ভেক্টর অ্যাডিশন। আমরা দুটো এখানে কাজ করতে পারছি। তার মানে আমরা বুঝে গেলাম ইউ একা এইভাবে কাজ করেনি, ইউ কিছুটা কাজ করেছে এক্স অক্ষ বরাবর এবং কিছুটা কাজ করেছে ওয়াই অক্ষ বরাবর। যার জন্য এই মোশনকে বলা হয় টু ডাইমেনশন মোশন, দ্বিমাত্রিক গতি। বহু কিছু বাকি আছে এখনো ছবির ক্ষেত্রে। তাহলে তোরা এবারে নিচে একটা কথা লিখ, বলছি। এটা হচ্ছে ইউ ইউ নিচে লিখ তাহলে যে ভূপৃষ্ঠ থেকে একটু বড় করে লিখতে হবে না, দেখতে হবে। ভূপৃষ্ঠ থেকে কোন বস্তুকে যে কোনো দিকে ছড়ে দেওয়া হলে, যে কোনো দিকে ছড়িয়ে দেওয়া হলে, বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দেওয়া হলে তাকে প্লাস বলে এবং বস্তুটির গতিকে প্লাসের গতি বলে। তাকে প্লাস বলে এবং বস্তুর গতিকে প্লাসের গতি বলে। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দেওয়া হলে তাকে প্লাস বলে এবং বস্তুর গতিকে প্লাসের গতি বলে। দিস ইজ প্রজেক্টাইল। আর এই মোশন হচ্ছে প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, ছবিটা কিন্তু আমার এখন অনেক কিছু বুঝতে বাকি আছে, আমরা একটু করে বুঝবো। আগে এটা বল হলো কিনা সবাইকার লেখা। যদি কারো লেখার স্পিড না থাকে একটা কাজ করতে পারিস, যদি দেখিস যে আমি মুছে দিচ্ছি সেই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে রাখবি, নচেত ভিডিওটা রিপিট দেখবি, কোনো প্রবলেম হবে না। আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ এটা আমাদের আর দরকার নেই লেখা। এরপর আমরা ছবিতে আবার চলে আসবো। আর প্লাসের গতি কয় প্রকার আসছে না, প্লাসের গতির দুটো দিক, একটা হচ্ছে উল্লম্ব গতি
আর একটা হচ্ছে অনুভূমিক গতি। তাহলে ওটাও লিখে নেবো নিচে একটা লাইন করে, যে প্রাসের গতি হলো দুই ধরনের গতির মিশ্রণ। প্রাসের গতি হলো, আমরা যে কোনো পয়েন্টে দুটো ভাগ পাবো, u of x, u of y। u of x যে এই পয়েন্টে u of x এবং u of y পাবো, সেখানে মান কত পাবো আমরা পরে দেখছি। আমরা কিন্তু যে কোনো বিন্দুতে প্রাসের গতির যে কোনো অবস্থানে আমরা বেগের দুটো মান এবং দুটো দিক পাবো, অর্থাৎ বেগ সর্বদাই দুটো কম্পোনেন্টে ভাঙবে, অর্থাৎ গতি এক্ষেত্রে দ্বিমাত্রিক। ওকে, নিচে লিখে দেবো আমরা, প্রাসের গতি হলো দুই ধরনের গতির মিশ্রণ। প্রাসের গতি হলো দুই ধরনের, প্রাসের গতি হলো দুই ধরনের গতির মিশ্রণ দিয়ে লিখে দেবো। যেমন এক নম্বরে লেখ উল্লম্ব গতি, উল্লম্ব গতি ব্র্যাকেট লিখে রাখ, ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশন। আর দু নম্বরে লেখ, নিচে দেখা যাচ্ছে ভাই, দু নম্বরে লেখ অনুভূমিক গতি, অনুভূমিক গতি লেখ হরিজন্টাল মোশন, হরিজন্টাল মোশন। তাহলে প্রাসের গতির দুই ধরনের গতির মিশ্রণ, একটা হচ্ছে অনুভূমিক গতি আর একটা হচ্ছে হরিজন্টাল। এই অনুভূমিক আর হরিজন্টালকে মিক্স করে দে, এ দেখ অনুভূমিক, আমার ডান হাতটা অনুভূমিক আর বাম হাতটা ভার্টিক্যাল বা উল্লম্ব। তাহলে অনুভূমিক আর উল্লম্ব গতিকে যদি মিক্স করে দিস পাবি প্রাসের গতি। আবার প্রাসের গতি যদি তুই ভেঙে দিস পাবি অনুভূমিক এবং উল্লম্ব গতি। তাহলে প্রাসের গতিকে ভাঙলে হয় অনুভূমিক গতি এবং উল্লম্ব গতি। আবার এই উল্লম্ব এবং অনুভূমিক গতি যদি তুই জুড়ে দিস, অর্থাৎ ভেক্টর এডিশন করিস, তখন তুই পাবি প্রাসের গতি। এই হচ্ছে প্রাসের গতি। আর প্রাসের গতির দুটো ভাগ, একটা হচ্ছে অনুভূমিক গতি আর একটা হচ্ছে উল্লম্ব গতি। বুঝা গেল টু ডাইমেনশন। তাহলে আমরা প্রাসের গতি সবসময় দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা উল্লম্ব গতি, একটা প্রাসের গতি মানেই মনে রাখবি ওর একটা উল্লম্ব বেগ থাকবে, ওর একটা অনুভূমিক বেগ থাকবে। এরপর প্রত্যেকটা পয়েন্টে অনুভূমিক বেগ উল্লম্ব বেগের মান আমরা ক্যালকুলেট করব, দেখবো সেটা একই না আলাদা, কি ব্যাপার আছে সব জানবো। আপাতত আমরা জানলাম প্রাসের গতি হচ্ছে একটা টু ডাইমেনশন মোশন, দ্বিমাত্রিক গতি, যেখানে একটা গতি হয় উল্লম্ব দিকে আর একটা গতি কাজ করে অনুভূমিক দিকে। এই যে কোণাটা এইভাবে যাচ্ছিল, এই গতিটাকে আমরা দুটো ডাইরেকশনে ডিনোট করতে পারি, একটা এক্স ডাইরেকশনে, একটা ওয়াই ডাইরেকশনে, অর্থাৎ একটা অনুভূমিক দিকে আর একটা লম্ব দিকে। অনুভূমিক দিকে যদি মান হয় তাহলে ইউ যদি বেগটা হয় ইউ cos, আর উল্লম্ব দিকে যদি মানটা নেবো আমরা ইউ sin, কারণ আমরা জানি ইউ ভেক্টরের অনুভূমিক উপাংশ ইউ cos থিটা এবং ইউ ভেক্টরের লম্ব উপাংশ ইউ sin থিটা। দিস ইজ ভেক্টর কম্পোনেন্ট। ওকে, এবারে ছবিটার দিকে লক্ষ্য কর, ছবিটার দিকে এরপর ভালো লক্ষ্য করবি। প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা ভেক্টর ক্যালকুলেশন ধর, এই বিন্দুতে আমরা ক্যালকুলেশন, তাহলে আমি কি বলেছি কোন দিকে কাজ করবে বলেছি, কোন একটা পয়েন্টে তার বেগ ভেক্টর কাজ করবে তার ট্যানজেনশিয়াল অর্থাৎ স্পর্শক বরাবর। তাহলে এই বিন্দুতে আমরা একটা স্পর্শক, ওকে, দেখা গেল যে এটা হচ্ছে ইউ ভেক্টর, সব ইউ ভেক্টর ডিনোট করতে পারি, এটা ইউ ভেক্টর। তাহলে এটা যদি ইউ ভেক্টর হয়, আমাকে বল এই ভেক্টরটা যদি ইউ ভেক্টর হয়, এখান থেকে ধরতে পারি আবার এখান থেকে ট্যানজেনশিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে ওর ম্যাগনিটিউড আর এটা হচ্ছে ওর ম্যাগনিটিউড, আর এই অ্যারোটা হচ্ছে ওর ডাইরেকশন। এই বিন্দুতে আমরা বেগের মান এবং দিক নির্ণয় করছি। সঙ্গে সঙ্গে কি হবে বলতো, এই যে দিকে যেটা কাজ করছে এটা হবে ওর অনুভূমিক দিক এবং অনুভূমিক মান, আর উপর দিকে যেটা কাজ করতে হবে ওর এইভাবে ভেক্টরটা।
এটা হবে বল কি তো, এটা হবে u অফ x, এটা হবে u অফ x। আর এটা কি হবে, এটা হবে ওর ux u অফ y, এটা হবে ওর u অফ, এটা হবে u অফ y। এখানেও যদি আমরা একটা সামান্তরিককে ভেবে নিতে পারি, এখানেও এটা যদি u ভেক্টর হয়, এটা যদি u অফ x হয়, এটা যদি u অফ y হয়, u এর কম্পোনেন্ট হচ্ছে u অফ x এবং u অফ y। আবার u অফ x u অফ y যোগ করলে কিন্তু u আসবে, কারণ এটা একটা সামান্তরিক, সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর এডিশন। এরপরে ভালো করে বুঝো, ভালো করে বুঝ। ধর একদম সর্বোচ্চ বিন্দুতে, একদম সর্বোচ্চ বিন্দুতে এটাকে u অফ y লিখতে পারিস বা এটাকেও u অফ y লিখতে পারিস। সেম সমান্তরিক বিপরীত বাহু হলে পরস্পর সমান এবং সমান্তরাল। একদম হাইয়েস্ট হাইটে, সর্বাধিক উচ্চতা, কোণাটা তো এইভাবে যায়, এইভাবে যায়, দিয়ে এইভাবে পড়ে, অর্থাৎ বেগের মান আস্তে 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 কি হয়, কমতে আরম্ভ করে, কমতে 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 এখানে বেগ কি হয়, জিরো হয়। বেগ জিরো করে কি আবার নেগেটিভে বাড়তে থাকে, নেগেটিভে বাড়ে। এটা যদি v প্লাস হয় তো এটা হবে v মাইনাস। এটা ধর এখান থেকে 40 40 40 তে 40 30 20 40 30 20 0 0, আবার কত হবে, আবার 10 20 30 40, কিন্তু ডাইরেকশন দুটো আলাদা। এগুলো যদি +40 +30 +20 +10 0 হয় তাহলে মনে রাখবি এটা কিন্তু হবে যখন এই দিদি নামছে তখন কি হবে, যখন এই দিদি নামছে তখন কিন্তু বেগের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, -10 -20 -30 -40। যখন উঠছে বেগের মান আস্তে আস্তে কমছে, যখন নামছে তখন কিন্তু বেগের মান আস্তে আস্তে কমছে। কি বলবো বুঝলি তো, যখন এইভাবে যাচ্ছে আস্তে আস্তে বেগের মান কমে এখানে 0 হচ্ছে, যখন এইভাবে নামছে আস্তে 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 বেগের মান এখানেও 0 হচ্ছে। বুঝা গেল? তাহলে যখন উঠছে প্লাস ডাইরেকশনে, যখন নামছে মাইনাস ডাইরেকশনে। কেন? ভেক্টর হচ্ছে এই ভেলোসিটি বা বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের অপোজিট ভেক্টর বোঝানোর জন্য আমি কি নেব, নেগেটিভ ভেক্টর। এইভাবে উঠছে এভাবে নামছে, ধর না এইভাবে যখন উঠছে 40 30 20 10 0, ওকে। আবার ধর 0 থেকে -10 -20 -30 -40, এটা ডাইরেকশনের জন্য আমি মাইনাসটা ইউজ করলাম। যে প্রথমবার যখন 40 30 20 10 আপওয়ার্ড উপরের দিকে, -10 -20 -30 -40 ডাউনওয়ার্ড। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি ম্যাগনিটিউড সেম হওয়ার জন্য, ডাইরেকশনটা অপোজিট হওয়ার জন্য, একই জাতির জন্য আমি নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর ব্যবহার করলাম, অর্থাৎ মাইনাস চিহ্ন ইউজ করলাম। এবার দেখ এই সর্বাধিক উচ্চতাতে কি ঘটনাটা ঘটছে, এইখানে আসার পর কোণাটা কোন দিকের দিকটা থাকছে, এইখানে আসার পর দেখ কোণা কিন্তু উপরের দিকে আর উঠছে না, অর্থাৎ এই দিকে কিন্তু ওর আর কোনো, ধর এটা হচ্ছে ওর ডাইরেকশন, স্পর্শক টানতে বলেছি, এটা হচ্ছে ইউ ভেক্টর। এবারে এই ভেক্টরটা অনুভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে, এই ভেক্টরটা অনুভূমির সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, ভেক্টরটা অনুভূমির সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ভালো করে বুঝ, উপর থেকে u sin থিটা, u sin 0, sin 0 এর মান 0। তাহলে আমি যদি উপরের দিকের কম্পোনেন্ট ভাবতে আরম্ভ করি, সেটা হবে u sin থিটা ইকুয়ালস টু u sin 0 ডিগ্রি। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর কোণাটার উপরের দিকে তো আর কোনো বেগ নেই, আছে কি উপরের দিকে বেগ? যদি উপরের দিকে বেগ থাকতো তাহলে কি বলতে পারতাম যে কোণাটা সর্বাধিক উচ্চতায় পৌঁছে গেছে? এইখানে উপর দিকে বেগ আছে, এইখানে উপর দিকে বেগ আছে, তাই তো বলিনি যে এগুলো একটা সর্বাধিক। এখানে উপর দিকে বেগ আছে, এই পয়েন্টগুলোতে উল্লম্ব বেগও আছে এবং অনুভূমিক আছে, উল্লম্ব আছে এবং অনুভূমিক আছে, উল্লম্ব আছে এবং অনুভূমিক আছে। কিন্তু এই পয়েন্টে আসার পর কেবল অনুভূমিক বেগ আছে, কোনো উল্লম্ব বেগ নেই, কারণ এই পয়েন্টে যে স্পর্শকটা আমি টেনেছি, এই স্পর্শকটা অনুভূমির সাথে প্রত্যেকবারের এক স্পর্শকগুলো কিন্তু অনুভূমির সাথে থিটা কোণ করেছিল, প্রত্যেকবার কিন্তু স্পর্শকগুলো অনুভূমির সাথে থিটা কোণ করেছিল, অনুভূমির সাথে থিটা কোণ করেছিল।
অনুভূমির সাথে থিটা কোণ করেছিল। কিন্তু এখানে স্পর্শকটা দেখ অনুভূমির সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, 0 ডিগ্রি। তাহলে উল্লম্ব উপাংশের মান কত হয়? উল্লম্ব উপাংশ u অফ y ভেক্টর সমান u sin থিটা sin 0 পুরোটা 0। অর্থাৎ সর্বাধিক বা সর্বোচ্চ উচ্চতায় কোণাটির উল্লম্ব বেগ 0 হয়, উল্লম্ব বেগ 0 হয়, এটা মাথায় রাখবি। সর্বাধিক উচ্চতায় উল্লম্ব বেগের মান 0। তাহলে সেখানে u অফ cos থিটা কি হবে? u অফ x cos থিটা ওটাই u হবে, u অফ s তাহলে u cos থিটা, u cos থিটা কত হবে না u cos 0 ডিগ্রি, cos 0 এর মান 1 দেখা গেল। তাহলে u অফ x অর্থাৎ সর্বাধিক বিন্দুতে সর্বাধিক উচ্চতায় কোণাটির অনুভূমিক বেগই হয় কোণার মোট বেগ, বা মোট বেগই হয় অনুভূমিক বেগ। বুঝা গেল? এইখানে এসে কিন্তু আর দুটো দিকে বেগের কাজ করছে। কিন্তু যখনই কোণাটা এখানে চলে গেল, আমি আবার একটা এখান থেকে স্পর্শক টেনে নিতে পারবো। যখনই স্পর্শক আমি টেনে নিলাম এই বিন্দুতে, তখন এটা হয়ে গেল ওর উল্লম্ব বেগ, আর এটা হয়ে গেল অনুভূমিক বেগ। এটা হয়ে গেল উল্লম্ব বেগ, এটা হয়ে গেল অনুভূমিক বেগ। বুঝা গেল? কারণ কোণাটা দেখ এইভাবে যাচ্ছে, তো অনুভূমির সাথে থিটা কোণ করে আছে। এইখানে কোণাটা যদি আমি দেখাই তাহলে দেখতে পাবি যে এটাও নিচের দিকে, তাহলে এইটা হচ্ছে ওর যদি এটা u ভেক্টর হয় তাহলে এটা হবে u অফ y সমান u sin থিটা, আর এই দিকে কাজ করছে u অফ x ভেক্টর সমান u cos থিটা। প্রত্যেকটা বিন্দুতে আমরা ভেক্টরের কম্পোনেন্ট বার করতে পারবো, প্রত্যেকটা বিন্দুতে আমরা ভেক্টরের কম্পোনেন্ট বের করতে পারবো। দেখছিস? দেখতে থাক, পুরো কিন্তু কম্পোনেন্টে ভেঙে 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 ও নিচের দিকে নামছে। এইখানে আসার পর যেমন এইখানে 0 ছিল, এখানে আসার পর সব কিন্তু 0 হয়ে যাবে, এখানে আসার পর সব কিন্তু 0 হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবি ভূমি স্পর্শ করা পূর্ব মুহূর্তে তখন কিন্তু শুধুমাত্র নিচের দিকে বেগ থাকবে, ডান দিকে কোনো বেগ থাকবে না। অর্থাৎ যখন ম্যাক্সিমাম ডিসটেন্সে পৌঁছে যাবে, সর্বাধিক দূরত্বে পৌঁছে যাবে, তখন কিন্তু ওর অনুভূমিক বেগের মানটা শূন্য হয়ে যাবে, শুধু থাকবে ওর উল্লম্ব বেগ। তখন কিন্তু আর কোনটা যাবে না, শুধু নিচের দিকে নামবে। এইভাবে আমরা প্রকাশ করতে পারি একটা প্রজেক্টাইল মোশনকে। দেখতে থাক ভালো করে কি কি করছে। বুঝা গেল? এই গেল সব যে এখানে কেন বেগ রইল না, কারণ এখানে এইটা কিন্তু ভেক্টর না, এইটা হচ্ছে ভেক্টর। তাহলে আমার কম্পোনেন্টটা এইদিকে কাজ করেছে, একটা কম্পোনেন্ট u of x ভেক্টরটা কাজ করেছে এই দিস ডাইরেকশন, u of y কাজ করেছে দিস ডাইরেকশন। u of y u sin থিটা, যেহেতু এখানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, যেহেতু ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল আছে, অতএব এদের মধ্যে কোনো কোণ নেই। 0 জন্য sin 0 0 হয়ে গেল, মানটা 0। অর্থাৎ সর্বাধিক বিন্দুতে সর্বাধিক উচ্চতায় কোণার উল্লম্ব বেগ থাকে না, কেবলমাত্র অনুভূমিক বেগ থাকে। এইভাবে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। এরপরে দেখ u of x, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভাগ u of x, এখানে u of x, এখান থেকে পুরো মনে রাখবি u of x এর মানটা সমান। অর্থাৎ এই গতিশীল কোণাটা উল্লম্ব বরাবর বেগের মানের পরিবর্তন হলেও অনুভূমিক বরাবর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অনুভূমিক বরাবর বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। মনে রাখবি অনুভূমিক বরাবর বেগের মান কিন্তু সমবেগ। অর্থাৎ ও কিন্তু এই যে পথে, অর্থাৎ অনুভূমিক যে উপাংশের বেগ, অনুভূমিক উপাংশের বেগ কিন্তু সমবেগ, অনুভূমিক উপাংশের বেগ কিন্তু সমবেগ, উল্লম্ব উপাংশের বেগ কিন্তু পরিবর্তনশীল। ওনার ইউ কিন্তু পরিবর্তনশীল, ইউ কিন্তু সমবেগ নয়। আবার বলছি 40 30 20 10 0, 40 30 20 10 0, -10 -10 -10 -20 -30 -40। তার মানে কি হচ্ছে ইউ চেঞ্জ, ইউ সব সময় কিন্তু ইউ অলওয়েজ চেঞ্জ হচ্ছে, ইউ এর মান পরিবর্তন হচ্ছে।
ইউ এর মানের পরিবর্তন হলেও ইউ এর মান এখন দুটো মানে ভাগ হয়ে গেছে, একটা উল্লম্ব ভাগে আর একটা অনুভূমিক ভাগে। ইউ এর মানে যে পরিবর্তন হচ্ছে এটার কারণ হচ্ছে উল্লম্ব বেগের মানের পরিবর্তন হচ্ছে, কিন্তু অনুভূমিক যে উপাংশ, অনুভূমিক এই বেগটার যে অনুভূমিক উপাংশের মান তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অতএব আমরা এখানে কি লিখে নেব, দুটো পয়েন্ট আমরা এখানে নোট করব, সেটা হচ্ছে পয়েন্টগুলো লিখ, দুটো পয়েন্ট এখানে নোট করব আমরা। লেখ যে উল্লম্ব গতিতে এক নম্বর পয়েন্ট দিলে, আর মনে রাখবি উল্লম্ব গতি মানে এই যে উপরের দিকের গতিটা বা নিচের দিকের গতিটা। যখন উপরের দিকের গতি তখন মনে রাখবি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, আবার যখন নিচের দিকে গতি তখন মনে রাখবি অভিকর্ষ ত্বরণ কিন্তু নিচের দিকে কাজ করছে। তার মানে একবার নেগেটিভ জি আর একবার পজিটিভ জি, মানে একবার ত্বরণ আর একবার মন্দন, একবার অ্যাক্সেলারেশন একবার রিটার্ডেশন। ত্বরণ কাকে বলে? বেগের কি বল, দুটো বেগের পার্থক্য, সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন বা বলতে পারি বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এক্ষেত্রে কিন্তু উল্লম্ব গতির ক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, কিন্তু অনুভূমিক যে উপাংশের বেগ প্রত্যেকবার দেখ ই অফ এক্স ই অফ এক্স ই অফ এক্স ই অফ এক্স, কোথাও কিন্তু ই অফ এক্স এর মান কিন্তু 0 হয়নি। অতএব ইউ অফ এক্স অর্থাৎ অনুভূমিক উপাংশ বেগ সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, একই বেগে যাচ্ছে, কিন্তু উল্লম্ব বেগের মান দেখ 40 30 20 10 0 -10 -20 -30 -40, দেখ মানের পরিবর্তন হচ্ছে। অতএব মনে রাখবি প্রাসের গতিতে উল্লম্ব বেগের মানের পরিবর্তন হয়, কিন্তু অনুভূমিক বেগের মানের পরিবর্তন হয় না। লেখ লেখ যে উল্লম্ব গতিতে ত্বরণ নিচের দিকে কাজ করে, উল্লম্ব গতিতে ত্বরণ নিচের দিকে কাজ করে, ডাউনওয়ার্ড, নিচের দিকে বলা হয় ডাউনওয়ার্ড, নিচের দিকে কাজ করে। সুতরাং বেগের পরিবর্তন হয়, সুতরাং বেগের পরিবর্তন হয় মানে উল্লম্ব বেগটা পরিবর্তিত হয়, উল্লম্ব বেগের মান এবং দিক দুটোই পরিবর্তিত হয়, উল্লম্ব বেগের পরিবর্তন হয়। কিন্তু মনে রাখবি অনুভূমিক বেগ বরাবর একই ডাইরেকশনে কাজ করছে, সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন, সবগুলো ইকুয়াল ভেক্টর, একই দিকে একই জাতিতে কাজ করছে। 2 নম্বরে লিখে নিবি যে অনুভূমিক গতিতে ত্বরণ থাকে না। কেন ত্বরণ থাকে না? সমবেগে গতিশীল কণার কোনো ত্বরণ থাকে না। ধর এই পয়েন্টে বেগ 10 মিটার পার সেকেন্ড, কোনটার এই পয়েন্টও বেগ 10 মিটার পার সেকেন্ড, কোনটার এই পয়েন্টও বেগ 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি দেখা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে কোণার বেগের মান সমান। আর ত্বরণ কাকে বলে? এই দুটো বিন্দুর বেগের যে পার্থক্য, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড মাইনাস 10 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড সমান কত আসছে? 0 আসছে। তার মানে কি দেখা যাচ্ছে যে সমবেগে গতিশীল কোনো কণা ত্বরণ থাকে না। অতএব বা উল্টি বলতে পারি ত্বরণহীন কণার সমবেগ থাকে। তাই দেখবো আমরা অনুভূমিক গতিতে ত্বরণ থাকে না, অনুভূমিক গতিতে, কারণ এইভাবে তো কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না, অভিকর্ষ ত্বরণ এইভাবে কাজ করে। তাহলে অনুভূমিক গতিতে ত্বরণ থাকে না, অনুভূমিক গতিতে ত্বরণ থাকে না, তাই বেগ পরিবর্তিত হয় না, বেগ সমবেগ হয়। থাকে না তাই বেগ পরিবর্তিত হয় না। তাই বেগ পরিবর্তিত হয় না, সমবেগে থাকে। এখানে দেখছেন সমবেগে বল, বুঝতে পারলি? horizontal velocity is a uniform velocity but vertical velocity কিন্তু non uniform velocity, কারণ ভার্টিক্যাল ডাইরেকশনে অ্যাক্সেলারেশন কাজ করে, ত্বরণ কাজ করে, তাই বেগের মানের পরিবর্তন হয়।
কিন্তু অনুভূমিক উপাংশ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, তাই বেগের মানের পরিবর্তন হয় না। এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফর প্রজেক্টাইল মোশন। প্রাসের গতি কিন্তু এটা একটা বেশ ভালো বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। ওকে, বুঝেছিস যা বললাম এতক্ষণ যা বললাম তা যদি বুঝেছিস কমেন্ট কর বলে, আমি পরে নেক্সট টপিকে যাচ্ছি। দেখ পরে টপিকটা পড়াই, যদি কারো তাও এখন বুঝতে অসুবিধা থেকে থাকে আমাকে পরে কল করবি। ওকে, এখান থেকে আমরা কি কি পেলাম বলতো? না এখান থেকে আমরা যেগুলো পেলাম, আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি এখন, লিখবো এইখানটাতে বেশি করে করে, এই পাশটা বেশি করে করে লিখবো, তোরা দেখতে পাস। আমি এখানে এটা লিখে রাখছি u of x, ঠিক আছে, u of x সরি u of y x। এরপর আমরা এটা লিখবো যে এখানে কাকে কি বলছে। এই যে ধর u যে ভেলোসিটি, একে কি বলা হয়? তাহলে তুই এক নম্বর পয়েন্ট কর দিলে u, এই যে বেগে যাচ্ছে না u ভেলোসিটি, u ভেক্টরকে বলা হয় প্রজেকশন ভেলোসিটি বা প্রক্ষেপ বেগ। যে বেগে আমি বস্তুটাকে ছুড়ছি, নট u of x, নট u of y, অনলি u। যে বেগে আমি বস্তুটাকে ছুড়ছি অর্থাৎ বস্তুটার প্রাথমিক বেগ, u ভেক্টর ইকুয়ালস টু লেখা রাখ প্রজেকশন ভেলোসিটি। প্রজেকশন ভেলোসিটি একে বলা হয় প্রক্ষেপ বেগ, অর্থাৎ তুই কতটা বেগে বস্তুটাকে ছুড়েছিস। দু নম্বরে লিখবো আমরা থিটা। এই যে অ্যাঙ্গেলটা থিটা, যে অ্যাঙ্গেলে তুই বস্তুটাকে ছুড়লি, অর্থাৎ বস্তুকে u বেগে অনুভূমির সাথে যে কোণ করে ছোড়া হয়েছে তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অর্থাৎ প্রক্ষেপ কোণ। অ্যাঙ্গেল অফ প্রজেকশন বাংলাটা হচ্ছে প্রক্ষেপ কোণ। অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে প্রক্ষেপ কোণ থিটা। Theta is the angle between velocity and horizontal direction. Theta is the angle between initial velocity and horizontal direction. অর্থাৎ অনুভূমিক তল এবং প্রাথমিক বেগের মধ্যে যে কোণ তারই নাম হচ্ছে থিটা। অর্থাৎ কতটা কোণ করে ছুড়লি। দেখবি যখন স্কুলের স্পোর্টস হয় না, স্কুলের স্পোর্টস দেখবি শর্ট ফিট খেলা হয়, এরকম বলটাকে এইভাবে ছুড়তে হয়, ওটা কিন্তু প্রজেক্টাইল মোশন। ওই যে বলটা গেল না, ওটা একটা প্রজেক্টাইল মোশন। ওখানে কিন্তু সায়েন্স কাজ করছে। ওই বলটাকে যদি তুই 45 ডিগ্রি কোণ করে ছুড়তে পারিস তাহলে মনে হয় সব দিক বেশি দূরে যাবে। বলটা যখন তোকে যারা ইগনোর মানে টিচার হিসেবে যারা তোকে শেখাবে, ট্রেনিং দিবে, সে তোকে এটাই শেখাবে যে সর্বোচ্চ বলে এবং সবসময় মনে রাখবি যেন বলটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে যায়। আমরা ক্যালকুলেশন করব এই কোণের মান, কখন এই কোণ কত ডিগ্রি হলে বেশি দূরে গিয়ে কোণাটা পড়বে। মনে রাখবি এই কোণের মানটা 45 ডিগ্রি হলে কোণাটা সবথেকে বেশি দূরে গিয়ে পড়বে। আমরা এটা ক্যালকুলেশন করে বার করব, চিন্তা নেই। তাহলে মনে রাখবি ওই শর্ট পিট বলটাকে যদি কেউ 45 ডিগ্রি কোণে ছুড়তে পারে তাহলে মনে রাখবি সে কিন্তু ফাস্ট হবে, কারণ তার কিন্তু সবথেকে বেশি দূরে গিয়ে পড়বে। হ্যাঁ, এবার ওটার উপর প্রযুক্ত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। শুধু 45 ডিগ্রি করে ছেড়ে দিলে হবে না, সেই জোরে ছুটতে হবে 45 ডিগ্রি কোণে। তাহলে আমরা এখন তাহলে u বেগে 45 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় তাহলে সবথেকে দূরত্বে যাবে। এই থিটা কত ডিগ্রি কোণে ছুড়ছিস এটা হচ্ছে প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রক্ষেপ কোণ। আচ্ছা, থার্ড
লেখ, থার্ডে লেখ এই যে পথটা, এই যে ভালো মতো দেখবি, এই যে পথটা, এই কার্ভ, এই যে পথটা দিয়েছি, এই পথটা বলা হয় পাথ অফ প্রজেক্টাইল। পাথ অফ PATH, পাথ অফ প্রজেক্টাইল। পাথ অফ প্রজেক্টাইল এটাকেই বলা হয় ট্র্যাজেক্টরি, TRAJECTORY, ট্র্যাজেক্টরি। অর্থাৎ কোনটা যদি দেখাবো রে, ফাঁকা জায়গা নেই, এই যে এই পথটা হচ্ছে ট্র্যাজেক্টরি, মানে এইটা, এই পথটাকে বলা হচ্ছে ট্র্যাজেক্টরি, এটাকে বলা হচ্ছে ট্র্যাজেক্টরি। এই যে পথ, এই যে রাস্তা, এই যে রাস্তা, যে রাস্তায় গেল কোনটা, যে রাস্তায় কোনটা গেল, ওই পুরো রাস্তাটাকে একত্রে বলা হচ্ছে ট্র্যাজেক্টরি। ওকে, অর্থাৎ পাথ অফ প্রজেক্টাইল, ট্র্যাজেক্টরি। এটার বাংলা নাম নাই, এটা ট্র্যাজেক্টরি বলা হয়। ট্র্যাজেক্টরির বাংলা নাম হচ্ছে পথ, ঠিক আছে, এই উড্ডয়ন পথ। এই পথটা নয়, কিন্তু এই পথটা নয়, অনুভূমিক পথ নয়, অনুভূমিক পথ নয়, আর উল্লম্ব পথ নয়। এই যে মানে প্রজেক্টাইলের যে পথটা, অর্থাৎ প্রাসের যে পথ, প্রাস যে পথে গেছে তাকে বলা হয় ট্র্যাজেক্টরি। আর প্রাসের পথ এটা বলা হয় বাংলায় বলতে পারি প্রাসের পথ, প্রাসের পথ। ট্র্যাজেক্টরি হচ্ছে প্রাসের পথ। আচ্ছা, এখান থেকে আমরা আর কি পেতে পারি? আমরা আর একটা পয়েন্ট পেতে পারি এখান থেকে, যে ইউ ভেক্টরটা, ইউ অফ এক্স ভেক্টর আর ইউ অফ ওয়াই ভেক্টরে কিন্তু কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে। আমরা ইউ ভেক্টরকে ভেঙে ইউ অফ এক্স এবং ইউ অফ ওয়াই পাবো, আবার ইউ অফ এক্স এবং ইউ ওয়াই কে জুড়ে কিন্তু আমরা ইউ পাবো। এই যে ইউ ভেক্টর ইউ অফ এক্স প্লাস ইউ অফ ওয়াই, আবার ইউ অফ এক্স প্লাস ইউ অফ ওয়াই ইকুয়ালস টু ইউ ভেক্টর। ওকে, এটা হচ্ছে প্রজেকশনটা, এটা আমরা ভেঙেছি দুটো কম্পোনেন্টে। যখন এটা থাকছে তখন এই দুটো কম্পোনেন্ট দুটো নেই, আবার যখন এটা থাকছে তখন দুটো আছে। যখন আমি হাতটাকে এরকম রাখছি তখন এই ঠেকড়া দুটো নেই, ভাগ দুটো নেই। কিন্তু যখন আমি ভাগ করে রাখছি তখন মাঝেরটা নেই। তার মানে যখন উপাংশ থাকবে তখন মূল ভেক্টর থাকবে না, আবার যখন মূল ভেক্টর কাজ করবে তখন উপাংশ কাজ করবে না। কারণ মনে রাখবি, এটাকে ভাঙলেই এটা হয়, আবার এটাকে জুড়লেই পরে এটা হয়। আমরা লিখতে পারি ইউ ভেক্টর ইকুয়ালস টু ইউ অফ এক্স প্লাস ইউ অফ ওয়াই। আর এখান থেকে আমরা এইগুলোর মানও বের করে নিতে পারি। আমরা মান তো বের করে নিয়েছি অনেক এখানে অনেক কিছুই। আচ্ছা, আমি এটা পুরোটা মুছে দিচ্ছি একটু, না ছবিটা অনেক ডিস্টার্ব হচ্ছে মাঝখান থেকে। এখানে আমরা নেক্সট এখান থেকে লিখে নিতে পারি যে ইউ অফ এক্স ভেক্টরের যদি মড নিই পেয়ে যাব ইউ cos থিটা। আর যদি আমরা ইউ অফ ওয়াই ভেক্টরের মড নিই পেয়ে যাব ইউ sin থিটা। এই ইউ cos এবং ইউ sin থিটা হলো ভেক্টর দুটির কম্পোনেন্টের মান, আর যদি ভেক্টর লিখি তাহলে এটা হচ্ছে x ডাইরেকশনে, এটা হচ্ছে y ডাইরেকশনে। এটা আমরা i হ্যাট দিতে পারি, এটা আমরা j হ্যাট দিতে পারি, কিন্তু আমরা এখানে মান নিয়েছি। এটা হচ্ছে অনুভূমিক উপাংশের মান আর এটা হচ্ছে উল্লম্ব উপাংশের মান। তাহলে আমরা বুঝে গেলাম থিটা কি, মান কি, সব জানতে পারলাম। আচ্ছা, এরপর আমরা এটা লিখে নেব যে ত্বরণটা, হ্যাঁ, যে ত্বরণের কথা আমরা বললাম এখানে মনে রাখবি যে acceleration of x direction, অর্থাৎ অনুভূমিক তল বরাবর ত্বরণ একটা ভেক্টর কোয়ান্টিটিতে আমি ভেক্টর সাইন দিয়েছি। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম, একে বলা হয় ত্বরণ। আমরা পড়বো, আমরা আসছি ওয়ান ডাইমেনশনাল মোশন, সেখানে পড়বো আমরা। তাহলে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এই অনুভূমিক দিক বরাবর কোনো বেগের পরিবর্তন হয়নি, তাই বেগের পরিবর্তনের হারও নেই, যার জন্য বেগের পরিবর্তনের হার ত্বরণের মানটা কিন্তু 0। কিন্তু বন্ধু
a of y এর মান তো আছে, a of y এর মান কিন্তু আছে, মান শুধু মান নট ভেক্টর, a of y এর মান আছে, সেটা কিন্তু মনে রাখবি a of y এর মান সবসময় কাজ হচ্ছে মাইনাস g, a of y এর মান কাজ হচ্ছে কিন্তু মাইনাস g, কারণ ত্বরণ যদি ভালো করে বুঝো, যখন আমরা এটাকে a of y আমরা যখন উপরের দিকে ত্বরণের কথা ভাবছি তখন কিন্তু g টা নিচের দিকে কাজ করছে, তাই আমরা ত্বরণকে লিখেছি মাইনাস g, যখন নিচের দিকে কাজ করবে তখন এটা উপর দিকে কাজ করবে, ব্যাপারটা একই হয়েছে। ভেলোসিটি নিচের দিকে কাজ করছে তখন ত্বরণ নিচের দিকে কাজ করছে, কিন্তু তখন মনে রাখবি কমছে তো, তাহলে মন্দন, কারণ মাইনাস জি মানে হচ্ছে মাইনাস জি, জি হচ্ছে ত্বরণ, মাইনাস জি হচ্ছে মন্দন, জি হচ্ছে অ্যাক্সেলারেশন আর মাইনাস জি হচ্ছে রিটার্ডেশন, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। দু ক্ষেত্রে কিন্তু বেগের মান কিন্তু কমছে, তাই আমরা বলছি বেগ হ্রাস পাচ্ছে, তাই এই ক্ষেত্রে মন্দন ইউজ করছি, এবং সেটা কিন্তু শুধুমাত্র কাজ করছে উল্লম্ব অক্ষ বরাবর। আর মনে রাখবি যেহেতু গতিটা এইরকম উপরের দিকে গতি, তাই জি কিন্তু নিচের দিকে কাজ করছে। স্যার এখানে তো নিচের দিকে নামছে, যখন বস্তুটি এখানে ভাবনা বস্তুটা এখানে অর্থাৎ এইচ হাইটে তো আছে, তো বস্তু যখন এইচ হাইটে আছে আমি মানছি নিচের দিকে নামছে, কিন্তু বস্তু যখন নিচ থেকে এইচ হাইটে আছে, বস্তু যখন নিচ থেকে এইচ হাইটে আছে, তখন কিন্তু ওর জি কিন্তু নিচের দিকে কাজ করছে, জি কিন্তু নিচের দিকে কাজ করছে। তাহলে এই অবস্থায় বেগ, সরণ, ত্বরণ, সময় যদি আমরা ইকুয়েশন ইউজ করি, সেক্ষেত্রে যেমন মনে আছে ক্লাস 9 এ করেছিলি s = ut + ½ at স্কয়ার, v স্কয়ার সমান u স্কয়ার + 2as, v সমান u + at, এখানে কিন্তু ত্বরণের জায়গায় সব মাইনাস জি বসবে, কারণ ত্বরণ সর্বদা নিচের দিকে কাজ করছে এবং তার মান হচ্ছে মাইনাস জি। যেখানে যেখানে আমাদের ইকুয়েশনে ত্বরণ আমরা ইউজ করব মাইনাস জি ইউজ করব, ঠিক আছে, সেটা আমি বলে দেবো যখন ইউজ করব, আমি তখন বলে দেবো, এখন আমি এতটাই বলছি ভালো করে দেখতে হবে, ওকে। এরপরে আমরা এই ছবিটাকে মুছে দেব, কারণ এই ছবিটা বললাম না নোংরা হয়ে যাবে, আবজা গবজা হয়ে গেছে, একটা ফ্রেশ ছোট্ট ছবি আনবো, সেখান থেকে আমরা মানের ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে এখন কি কি পেলাম বলতো রাশিগুলো, আমরা পেলাম ইউ, আমরা পেলাম থিটা, আর আমরা পেলাম জি, আর ইউ এর আবার দুটো ভাগ, একটা ইনিশিয়াল ভেলোসিটি একটা ফাইনাল ভেলোসিটি, ওকে। তাহলে আমরা এই তিনটে কোয়ান্টিটি পেলাম, এগুলো বলা হয় ইনিশিয়াল কোয়ান্টিটিস, প্রাথমিক রাশি। প্রজেক্টাইল মোশনের গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে ইউ, থিটা এন্ড জি, এই তিনটার মান কোথায় কেমন কাজ করছে আমরা জানতে হবে, জানতে পারলে বাকি ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে আমার এখান থেকে যে ক্যালকুলেশন করে যে আমি মান বের করব বিভিন্ন রাশির, তাদের মধ্যে মূল রাশি হচ্ছে ইউ, থিটা এন্ড জি। ইউ হচ্ছে ভেলোসিটি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ওকে। তাহলে আমি এটা মুছে দিই, তোরা আমি মুছতে মুছতে তোরা এরকমই ছবিটা ছোট করে এখানে এই দিক উদিক আকারগুলো মানে অ্যারোগুলো দিস না, জাস্ট x axis y axis এন্ড এটা কার্ভটা ট্র্যাজেক্টরিটা, x axis y axis এন্ড ট্র্যাজেক্টরি, এইটুকু আঁক। কোনো থিওরি নেই এখানে, থিওরি পড়ে নিজে রেডি করে অঙ্ক করতে হবে, এই কারণে আজকে অঙ্ক করালাম না, কারণ অনুশীলনীতে আলাদা করে ভেক্টর থেকে দেওয়া নেই, ওখানে ভেক্টর আছে, প্রজেক্টাইল মোশন আছে, সব ঢুকে আছে। তোর মনে হবে তাহলে আমি পাচ্ছি না, তুই ভাববি হয়তো আমি পাচ্ছি না, না তুই পাচ্ছিস না, না পুরোটা না জানা থাকলে তুই পারবি, এই জন্য আমি পুরোটা আগে জানিয়ে দিয়ে ম্যাথগুলো করবো, তাতে আমাদের অনেক সুবিধা হবে। ম্যাথ কিন্তু ম্যাক্সিমাম নিজেকে বাড়িতে করতে হবে, আমি শেখানোর জন্য বেশ কিছু করিয়ে দেবো, এখানে বসি করিয়ে দেবো। তারপর যখন তোর থিওরির বেসিক জায়গাটা অর্জন হয়ে যাবে, ম্যাথস এর বেসিক ম্যাথগুলো তুই করতে পারবি, তারপর পুরোপুরি নিজেকে এক্সট্রা ম্যাথ তোকে করতে হবে, না পারলে আমার হেল্প নিতে হবে, কিন্তু পুরোপুরি আমার হেল্প যদি করিস কোনো কাজে আসবে না, মনে রাখবি, কারণ কোনো ম্যাথস কমন পড়বে না কোনোদিন, টপিক কমন পড়বে, থিওরি একই পড়বে, কিন্তু মনে রাখবি তার উপর ডিপেন্ড করে ম্যাথের ভাষাগুলো চেঞ্জ করে দেওয়া হবে, তাহলে নিজেকে করতে পারবে, নিজে যখন করতে পারবি তখন মনে রাখবি করতে পারছিস। তাহলে আমরা নেক্সট থিওরি চলে যাব।
তাহলে আমরা হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটিজ হচ্ছে ইউ থিটা এন্ড জি, তাহলে আমরা হেডিং করব ক্যালকুলেশন। ক্যালকুলেশন ক্যালকুলেশনে আমরা ছোট করে একটা ছবি বলেছিলাম না, আরে ওফ ঠিক আছে, ওকে ওকে। ট্রাজেক্টরি, এরপর আমরা এখানে একটা ইউ ভেক্টর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবি রাখবি, থিটা, ওকে এইভাবে ওনাটা যাচ্ছে, এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট, কোনাটা যে উঠছে তার ম্যাক্সিমাম হাইট এটা, তো আবার এখানে এসে কোনাটা পড়ে যাচ্ছে, ওকে দিস ইজ ও, দিস ইজ পি, ও থেকে পি এর যে ডিসটেন্স এটাকে আমরা ধরে নেব পরে কিছুটা নাম, এখন নয়, যখন যেটা পড়ো তখন সেটা ধরবো। আচ্ছা, আর এই দিকে যে কম্পোনেন্টটা কাজ করছে ওই y অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট কাজ করছে এটা হচ্ছে u অফ y ইকুয়ালস টু u sin থিটা, ভেক্টর সাইন দিইনি তাই মড দেওয়া দরকার হয়নি, মড অফ u অফ y মড ভেক্টর সমান হচ্ছে u অফ y, আর এই দিকে যেটা কাজ করছে u অফ x ইকুয়ালস টু u cos থিটা। দেখ এগুলো আমরা পেয়েছি তো, বল এগুলো আমাদের কাছে আছে। আর এই পয়েন্টে মনে আছে তো যে শুধুমাত্র u কাজ করে, মানে u x মানে u কাজ করে, u y এর মান 0, অর্থাৎ এই পয়েন্টে সর্বাধিক বিন্দুতে কিন্তু উল্লম্ব বেগ নেই। আবার যখন তুই কোণাটা এইখানে চলে অর্থাৎ সর্বাধিক সরণ, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কথাবার্তা। হাইট উচ্চতা কতটা উপরে কোণাটা উঠেছে, দেখ কোণাটা এইভাবে তো হতে পারে, একটা কোণা এইভাবে পড়লো, একটা কোণা এইভাবে পড়লো, একটা কোণা আবার ধর এইভাবে পড়লো, একটা কোণা ধর আবার এইভাবে পড়লো, তাহলে প্রত্যেকের দেখ ট্র্যাজেক্টরি গুলো আলাদা, মানে প্রত্যেকের কিন্তু অ্যাঙ্গেল গুলো আলাদা, ডিফারেন্ট 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 অ্যাঙ্গেল, ডিফারেন্ট 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 হাইট, ডিফারেন্ট 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 ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, আর এখান থেকে এই যে হাইট এটা হচ্ছে উচ্চতা, কোণাটা কতটা সর্বাধিক উপরে দিকে উঠবে, অর্থাৎ ওর উল্লম্ব ডিসপ্লেসমেন্ট, দিস ইজ এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর দিস ইজ হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ হাইট আর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট ইজ ডিসপ্লেসমেন্ট। কি বলবো বুঝলি, অনুভূমিক সরণ হলো সরণ আর উল্লম্ব সরণ হলো উচ্চতা, উল্লম্ব সরণ হচ্ছে উচ্চতা, এবং এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এটাও উচ্চতা বাবু, এটাও উচ্চতা বাবু, এটাও উচ্চতা, কিন্তু এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, অতএব এটাকে আমরা বলবো h max, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, h max হচ্ছে ম্যাক্সিমাম হাইট, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেহেতু ডিসপ্লেসমেন্ট এটা বলবো আমরা রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ কে ডিনোট করব r দ্বারা, আর ম্যাক্সিমাম হাইট কে ডিনোট করব ক্যাপিটাল H দ্বারা বা h max। তাহলে এটা সর্বাধিক উচ্চতা, এটা সর্বাধিক অনুভূমিক সরণ, রেঞ্জ, হাইট, থিটা, ট্র্যাজেক্টরি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি সব কিছু রয়েছে। এবারে আমরা এক একটা করে মানের ক্যালকুলেশনে চলে যাব। ফার্স্ট আমরা ক্যালকুলেশন করব, আর এখানে মনে রাখবি যে ত্বরণটা কিন্তু মাইনাস জি, নিচের দিকে ঠিক আছে।
যখন আমি নিচের দিক ধরবো তখন প্লাস জি, আর যখন আমি উপর ধরবো তখন মাইনাস জি। দুটো জি এর মানে একই, ডাইরেকশন আলাদা, ভেক্টরের জন্য মাইনাস। হয়েছে? এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। দেখ a y ইকুয়াল ভেক্টর বাট নেগেটিভ ভেক্টর, মানে বিপরীত ভেক্টর, মান জাতি সমান, দিক আলাদা, তাই আগে মাইনাস সাইন বসানো হয়েছে। a ভেক্টর 10 মিটার পূর্ব দিকে, b ভেক্টর 10 মিটার পশ্চিম দিকে, তাহলে a ভেক্টর ইকুয়ালস টু মাইনাস b ভেক্টর, এখানেও তাই। g ভেক্টর ইকুয়ালস টু মাইনাস g ভেক্টর, g একবার কাজ করছে নিচের দিকে তখন প্লাস, g যখন কাজ উপর দিকে তখন হচ্ছে মাইনাস। জানিস তো আগে থেকে, এটা একটু না জানা নোস, যে ক্লাস 8 9 এর মধ্যে জেনে গেছিস। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একে একে মান নির্ণয় করব। ফার্স্ট যার মানটা নির্ণয় করব তার নামটা লেখ টাইম অফ ফ্লাইট। এই যে ফ্লাইট, ফ্লাইট মানে উড়া, উড্ডয়ন, ফ্লাইট। এখান থেকে স্টার্ট হচ্ছে ফ্লাইট, এখানে শেষ হচ্ছে ফ্লাইট। টাইম অফ ফ্লাইট অর্থাৎ ওনারা স্পেসে কতক্ষণ ছিল, প্লেনটা উঠে গেল, ফ্লাইট টাইম নাও স্টার্ট, ফ্লাইটের সময় স্টার্ট হয়ে গেল, দেন স্টপ, ফ্লাইট টাইম নাও স্টপ, মানে শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখান থেকে স্টার্ট হবে টাইমটা, এখান থেকে জাস্ট ভূমি ছাড়লো টাইম স্টার্ট, জাস্ট ভূমি টাচ করলো টাইম শেষ। অর্থাৎ এই পথ থেকে এই পথ যতক্ষণ ওর মধ্যে ভূমির টাচ থাকেনি কোনাটা, সেই সময়টা বলা হয় টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়ন কাল। পাখিটা বসেছিল, উঠে গেল, ওই উঠে যাওয়ার পর থেকে আবার কোথাও বসা পর্যন্ত, ওই উঠে যাওয়ার পর থেকে আবার কোথাও বসা পর্যন্ত যে সময়টা ও ঘুরলো উড়লো, সেটা বলা হচ্ছে উড্ডয়ন কাল বা টাইম অফ ফ্লাইট। অর্থাৎ ছেড়ে দেওয়া থেকে টাচ করা পর্যন্ত, এখান থেকে টাচিং, এখানে টাচ যুক্ত। তাহলে আমরা লিখবো লাইক টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, একে আমরা লিখবো উড্ডয়ন কাল। রস্য ডয়ে ডয়ে, রস্য ডয়ে ডয়ে, উড্ডয়ন কাল। কতক্ষণ ও ফ্লাইট করেছে, ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, ও ফ্লাইটের টাইম, কতক্ষণ কোনাটা উড়েছে। তার মানে এখান থেকে শুরু করেছে, এখানে গিয়ে শেষ করেছে, এই গতির মধ্যে যে সময়টা। আমরা অনেক ইকুয়েশন জানি, আমরা বেশ কিছু ইকুয়েশন ক্লাস 9 এ পড়েছিলাম, তোদের মনে আছে কি? এখানে আমি একটু নোট করে দিচ্ছি। v সমান u প্লাস at, v অন্তিম বেগ, u প্রাথমিক বেগ, a ত্বরণ, t সময়, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। s সরণ, u প্রাথমিক বেগ, t সময়, a ত্বরণ, t সময়। এটা অন্তিম বেগ নির্ণয়ের ফর্মুলা, এটা সরণ নির্ণয়ের ফর্মুলা। আরো আছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, অন্তিম বেগ, প্রাথমিক বেগ, ত্বরণ এবং সরণ। এগুলো মনে রাখবে সব কিন্তু লিনিয়ার মোশন অর্থাৎ অনুভূমিক বেগের জন্য, অনুভূমিক গতির ক্ষেত্রে ইকুয়েশন। যখনই এগুলো উল্লম্ব গতির ক্ষেত্রে হবে, s এর পরিবর্তে h হবে, a এর পরিবর্তে g হবে, ত্বরণের জন্য প্লাস হবে, মন্দন হলে মাইনাস হবে। কি বললাম? রৈখিক গতি লিনিয়ার মোশনের জন্য ত্বরণটা a হয় এবং সরণটা s হয়, ত্বরণ হলে প্লাস হয়, মন্দন হলে মাইনাস হয়। উল্লম্ব গতির ক্ষেত্রে উপর নিচ গতি, উপর নিচ গতির ক্ষেত্রে বা উল্লম্ব বা ভার্টিক্যাল ডাইরেকশনের মোশনের জন্য s টা হবে h হাইট, g টা হবে ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন g, ত্বরণের জন্য প্লাস, মন্দন হলে মাইনাস। ওকে, এক মিনিট দাঁড়া। হ্যাঁ, আচ্ছা ঠিক করেছে, ঠিক আছে, আপনি কথা বলুন, অসুবিধা নেই, টাকা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আসলে পড়াশোনার কোনো ধরিনি আর কি। হ্যাঁ, কোনটা দিয়ে ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি আপনি বুঝতে অসুবিধা রাত্রে এলো না, সেটা তিনবার পড়ছি তো ঠিকঠাক। ঠিক আছে, করুন তো। হ্যাঁ, আমাকে, হ্যাঁ আমি তো বলে দিয়েছি, আমাকে ছোট থেকে করবো তো, আর আমি মাঝে মধ্যে ফোন করবো। এখন
এখন তো আমাকে দেখতেই পাচ্ছেন কিন্তু ভালো করে, মানে কাছাকাছি না হলে তখন ভয়টা থাকছে না, তবে আমি চেষ্টা করতে পারবো না এখন না সরকার পারমিশন দিলেন, মানে ধরুন দেখুন চায় দোকান বলছে পুলিশে ধমকা আছে, মারধর বলছে, আমাদের যদি মারধর করে সত্যি করে ধরুন পিছনে খুলে তারপরে করা পুলিশে দরকার নেই, এগুলো খুব ভালো করে বলতে আপনারা। হ্যাঁ আশা করি এটা ঠিকঠাক হচ্ছে তো, সব ক্লাসই করছি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি বলছো দাঁড়া বাইরে এই ইমোজি পাঠাবি, এই শুভজি ऐसे इमोजी ठेंगा में इमोजी पढ़ा रहे हां স্যার ঠেঙ্গা মানে কি করে সে ঠিক ঠেঙ্গি দেব পরে লেখা রাখো খাতা কার কার ঠেঙ্গানোটা ঠিক করে দাও, একটি ঠেঙ্গা দুটি ঠেঙ্গা তিনটি ঠেঙ্গা যেদিন দেখা হবে প্রথমে এক ঠেঙ্গা হবে উড্ডয়ন কাল টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা উড্ডয়ন কাল জানতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে, তাহলে আমরা বের করব উড্ডয়ন কাল টি, টি সমান কত, আমরা এটাকে ক্যাপিটাল টি ধরতে পারি ঠিক আছে। আমাদের বার করতে হবে ক্যাপিটাল টি সমান টি আছে। আমার কাছে কি কি আছে তাহলে দেখ আমার কাছে আছে এখন ওর সরণ আছে, সরণ অর্থাৎ এস অফ সরণ ওয়েট কর, উড্ডয়ন কালের জন্য যে সরণটা নেবি সেটা কি এই সরণটা না উপরের দিকে সরণটা, ভালো করে বুঝ। যখন আমরা উড্ডয়ন কাল পড়বো তখন অনুভূমিক ডিলিট কর মাথা থেকে, অনুভূমিকের কোনো কথা মাথায় রাখবি না, কারণ উড্ডয়ন কাল অনুভূমিকের সাথে কোনো সম্পর্ক নাই। কতক্ষণ ও হাওয়াতে ছিল, কতক্ষণ ও ফ্লাইট করেছে, প্লেনটা যখন এইভাবে যেতে 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 উঠে যায় এখান থেকে টাইম অফ ফ্লাইটটাও স্টার্ট হয়, অর্থাৎ ও এইভাবে কত দূর গেছে তার সঙ্গে সামনে, ও এই অবস্থায় কত দূর গেছে এটা হচ্ছে ব্যাপার। প্লেনটা ভূমি থেকে উঠে যাওয়ার পর কতক্ষণ পরে আবার ভূমিতে ল্যান্ড করেছে এই টাইমটা হচ্ছে ওর টাইম অফ ফ্লাইট, অর্থাৎ প্লেনটা কতক্ষণ আকাশে ছিল, কতক্ষণ আকাশে ছিল। যখন প্লেনটা আকাশে ছিল সেই সময় বার করব, তাহলে আমরা সেক্ষেত্রে সরণ কোনটা নেব, নিশ্চয়ই অনুভূমিকটা নয়, কারণ এখান থেকে এখান পর্যন্ত যে গতি তার সাথে তো টাইম অফ ফ্লাইটের কোনো সম্পর্কই নেই, কারণ টাইম অফ ফ্লাইট সবসময় হয়েছে উল্লম্ব দিকে ভার্টিক্যাল মোশন। টাইম অফ ফ্লাইট এর যে টাইমটা এটা হচ্ছে ভার্টিক্যাল মোশনের টাইমটা, অর্থাৎ ওর ভার্টিক্যাল মোশনটা কতক্ষণ ছিল, অর্থাৎ ওর উল্লম্ব গতি কতক্ষণ স্টে করেছিল। টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়ন কাল নির্ণয় করা মানে হচ্ছে ও কতক্ষণ আকাশে ছিল, অর্থাৎ কতক্ষণ ওর মধ্যে উল্লম্ব গতি ছিল, নট ভার্টিক্যাল মোশন, সরি নট হরিজন্টাল মোশন, ওর মধ্যে অনুভূমিক গতি আমি চাই। তাহলে যখন আমি টাইম অফ ফ্লাইট বের করব পুরোটাই কিন্তু ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব গতির উপর নির্ভর করে, অতএব সেই মুহূর্তে আমি আমার মাথা থেকে অনুভূমিক গতির সমস্ত ডেটা ডিলিট করে দেব, অর্থাৎ আমি অনুভূমিক গতির কোনো কথা ভাববই না। তাহলে আমি এখন ভাববো যে ওর টাইম অফ ফ্লাইটের জন্য ভালো করে বুঝ এস অফ ভার্টিক্যাল, এস অফ ভার্টিক্যাল কি বলবো বুঝতে পারলে, এস অফ ভার্টিক্যাল তার মানে y নট x, এস অফ ভার্টিক্যাল হচ্ছে y, y ডাইরেকশনে ওর সরণ, কোণাটা এখান থেকে শুরু করেছে এখানে শেষ হয়েছে, এই সময়ে ওর সরণ কত, এখান থেকে শুরু করে এখানে এসে এখানে আসার পর y এর মান কত হয়ে গেছে 0, এই পয়েন্টে y এর ভ্যালু 0, অতএব টাইম অফ ফ্লাইট এর সময় ওর উল্লম্ব শুরু থেকে শেষ, আমি শুরু করেছি হাইট বাড়ছে বাড়ছে হাইট কমছে 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 0, তবেই তো আমার টাইম অফ ফ্লাইট কমপ্লিট হলো। আমি যদি এই জায়গায় ধরি তো আমার কি টাইম অফ ফ্লাইট কমপ্লিট হয়েছে, এই জায়গায় কি বিন্দু সরণ পেয়ে যাবে, এই পয়েন্টে কিন্তু ভার্টিক্যাল, এই পয়েন্টে কিন্তু ভার্টিক্যাল বা উল্লম্ব ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, কিন্তু এই পয়েন্টে আসার পর কি তুই বলতে পারবি টাইম অফ ফ্লাইট কমপ্লিট হয়ে গেছে? প্লেনটা এখান থেকে উঠে পড়ে এরকম জায়গায় আছে, হ্যাঁ তুই বলবি টাইম অফ ফ্লাইট কমপ্লিট, কখন বলবি টাইম অফ ফ্লাইট কমপ্লিট, যখন প্লেনটা উঠে পড়ে আবার নিচে ল্যান্ড করবে তখনই তুই বলবি টাইম অফ ফ্লাইটটা কমপ্লিট হয়ে গেছে, প্লেনটা ওড়ার সময় শেষ হয়ে গেছে। তাহলে প্লেনের ওড়ার জন্য যে সরণ আমরা নেব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিক্যাল মানে y, কিন্তু ভ্যালুটা কত আসছে 0, বুঝা গেল? কারণ
যতক্ষণ ফ্লাইটের টাইম না ফ্লাইটের জন্য যে খরচ সেটা কিন্তু 0। এরপর নেব আমরা ভেলোসিটি। আমরা ভেলোসিটি নেব v বা u যেটা খুশি নিতে পারি। হ্যাঁ, ভেলোসিটি v। ইনিশিয়াল ভেলোসিটি নেব, কতটা ভেলোসিটি স্টার্ট করেছিল, কতটা ভেলোসিটিতেও দৌড়তে আরম্ভ করেছিল। কারণ আমার এখানে দেখ s u আর t তিনটেই আছে আর a, তাহলে আমি s এর মান নিয়েছি, u এর মান নিচ্ছি, t এর মান বার করতে বলেছেন, a এর মানটা নিয়ে নেব। তাহলে আমি s সমান ut প্লাস হাফ at স্কয়ার সমীকরণের মান বসিয়ে t এর মানটা বের করতে পারবো। তাহলে s এই সমীকরণটা যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে কি কি মান লাগবে? s লাগবে, u লাগবে, t লাগবে আর a লাগবে। আমাকে t বার করতে বলেছে, ঠিক আছে। s আমি লিখে নিয়েছি, ঠিক আছে। v চেয়েছে, v বলতে কোন v চেয়েছে? প্রাথমিক। এখানে কোন v? u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ কণাটার প্রাথমিক বেগ। ইনিশিয়াল ভেলোসিটি কণাটার প্রাথমিক বেগ কত ছিল বলো? ইনিশিয়াল ভেলোসিটি v। u অফ y আবার বলে দিচ্ছি, উড্ডয়নকাল ক্যালকুলেট করার সময় অনুভূমিকের কথা মাথা থেকে ডিলিট। অতএব উড্ডয়নকালের সময় ওর যে ভেলোসিটি ছিল সেটা ছিল সর্বদা উপরের দিকে। ভেলোসিটি কোন দিকে কাজ করেছে? ভেলোসিটি কাজ করেছে ভার্টিক্যাল ডাইরেকশন, অর্থাৎ উল্লম্ব দিকে। উল্লম্ব দিকে কণার বেগ কত ছিল? u অফ y মানটা কত? sin থিটা। u sin থিটা, এটা লিখবো v ইনিশিয়াল। v ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক ভেলোসিটি u অফ y এর মান হচ্ছে u sin থিটা। আর আমার বাকি আছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কত কাজ করেছে? এই y সমান উড্ডয়নকাল উপর দিকে গেছে, উপর দিকে সব সময় নিচ থেকে উপর ভাবো। সব সময় প্রত্যেকটা পয়েন্ট ভাবো নিচ থেকে উপরে আছে, নিচ থেকে উপরে। প্রত্যেকটা যদি ভাবি নিচ থেকে উপরে আছে, যদি মেজারমেন্ট আমি ভূমি থেকে উপর করি তাহলে কিন্তু আমার অ্যাক্সেলারেশনটা নিচের দিকে কাজ করবে, অর্থাৎ ay সমান মাইনাস g। দেখ s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার ইকুয়েশনের s u t a আমি চারটাই পেয়েছি। তাহলে আমি কি এরপরে এখানে লিখতে পারি? অতএব আমরা জানি আমরা জানি যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। বল s এর জায়গায় মান লিখবো 0, u এর জায়গায় মান লিখবো u sin থিটা, ইনটু t এর জায়গায় মান লিখবো ক্যাপিটাল T বা স্মল t, ক্যাপিটাল T বা স্মল t প্লাস, আচ্ছা প্লাস না মাইনাস ডিপেন্ড করছে এই এটার উপর। এই এটা কত হয়ে গেছে? মাইনাস g, এটা মাইনাস হাফ g স্কয়ার। দেখে নে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, এটা হচ্ছে আমার একমাত্রিক গতির সমীকরণ, যার সাহায্যে আমি সরণ ত্বরণ বেগ সময়ের সম্পর্ক অ্যাকর্ডিং টু ক্লাস 9 এ পড়েছিস। সেখানে সরণের মানটা আমার ইন ভার্টিক্যাল ডাইরেকশন 0, বেগের মানটা ইন ভার্টিক্যাল ডাইরেকশন u sin থিটা টাইম t প্লাস হাফ at স্কয়ার a ইন ভার্টিক্যাল ডাইরেকশন মাইনাস g। তো এই প্লাসটা হয়ে গেল মাইনাস হাফ এর জায়গায় g, t এর জায়গায় t। আমাকে এখান থেকে t এর মানটা ক্যালকুলেশন করতে হবে। আমি এখান থেকে t এর মানটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসতে পারি, u sin থিটাটাকে এইদিকে নিয়ে চলে আসছি, u sin থিটা। আচ্ছা আগে এখান থেকে আমরা থিটা কমন নিব, 0 ইকুয়ালস t কমন নিয়ে পড়ে থাকবে t ইনটু u sin থিটা মাইনাস হাফ g t, হাফ g t। ওকে, তাহলে বলতো এইটা পুরোটা সমান t বাই 0 মানে 0, t বাই 0 সমান 0। তাহলে এখান থেকে u sin থিটা মাইনাস হাফ gt সমান 0, তাহলে u sin থিটা সমান হাফ gt। দেখা যাচ্ছে তো, u sin থিটা সমান হাফ gt। এরপর আমরা এখানে লিখে নেব, তাহলে u sin থিটা সমান মাইনাস হাফ gt। তাহলে এখান থেকে বল u সমান কি আসবে? u সমান কত আসবে? u সমান না, ক্যালকুলেশন বলেছি তো, u sin t সমান হচ্ছে মাইনাস হাফ gt স্কয়ার। ঠিক আছে, এটা থাক এখানে। এটা আমরা দেখি
ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি সমান জিরো সমান জিরো। বল বুঝা গেছে? এবারে এটা আমরা এখানে লিখে দিলাম মাইনাস হাফ জিটি সমান মাইনাস ইউ সাইন মাইনাস টি এর মান চেয়েছে না, টি সমান টি সমান বল কত হবে? এটা কি হবে? হাফ নিচে 2 আছে তো, এটা তো হাফ জিটি মানে কি? জিটি বাই 2। হাফ জিটি মানেটা কি? জিটি বাই 2। তাহলে বল আমাকে এবার এখান থেকে টি সমান কি হবে? 2 দিয়ে উপরটা গুণ হবে আর জিটি ভাগ হবে, 2 ইউ sin থিটা ডিভাইড বাই জি। দিস ইজ টাইম টি। বুঝা গেল? অতএব t equals to 2 u sin theta জি। This is time of flight উড্ডয়ন কাল। টাইম অফ ফ্লাইট হচ্ছে উড্ডয়ন কাল। দেখ এতক্ষণ ধরে কণাটা বায়ুতে উড়ছিল। u2 কনস্ট্যান্ট কোয়ান্টিটি u ইনিশিয়াল ভেলোসিটি sin থিটা থিটার মান sin থিটা বাই জি, জি এর মান যেখানে তুই ক্যালকুলেশন করছিস বাস এখান থেকে আমরা পেয়ে যাব টাইম অফ ফ্লাইট। আমরা ক্যালকুলেশন করতে পারলাম টাইম অফ ফ্লাইট। বুঝা গেল ক্যালকুলেশনটা? টাইম অফ ফ্লাইটের ক্যালকুলেশন যদি বোঝা গেছে তাহলে কমেন্টে জানাও আমাকে, আমি তারপর শুরু করব নেক্সট ক্যালকুলেশন। ম্যাক্সিমাম হাইট অর্থাৎ কোণাটা সর্বাধিক কতটা উপরে উঠতে পারে, কোণাটা সর্বাধিক কতটা উপরে উঠতে পারে সেই মানটা বার করার জন্য আর কোন কোন রাশির মান চাই। তার মানে টাইম অফ ফ্লাইট ডিপেন্ডস অন ইউ থিটা এন্ড জি। টাইম অফ ফ্লাইট ডিপেন্ডস অন ইউ থিটা এন্ড জি। অর্থাৎ উড্ডয়ন কাল নির্ভর করছে প্রাথমিক বেগ থিটা মানে কত ডিগ্রি কোণে ছোটা হয়েছে এবং সেই স্থানের অভিকর্ষ ত্বরণ। এই তিনটে রাশির মান যদি আমি জানতে পারি তাহলে আমি কোণাটার টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়ন কাল নির্ণয় করতে পারবো। বুঝলি? তারপরে আমরা নেক্সট হেডিং করব ম্যাক্সিমাম হাইট। আমি মুছে দিই এগুলো। তাহলে আমরা কি পেলাম বলতো? পেলাম রে এক নম্বর আমরা টাইম অফ ফ্লাইট t সমান 2u sin থিটা বাই g পেলাম। এরপর আমরা বার করব h max। দু নম্বরে লেখ ম্যাক্সিমাম হাইট। দেখো ম্যাক্সিমাম হাইট অর্থাৎ h max। h max এর ফর্মুলা বার করতে হবে। তা h max মানেও কিন্তু হাইট, যেটা উল্লম্ব গতিতে হাইট সেটাই অনুভূমিক গতিতে সরণ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তাহলে আমাকে কিন্তু এখনো আমাকে কি করতে হবে বলতো? কি ভাবতে হবে? আমাকে এখনো কিন্তু যেহেতু হাইট এর সাথে উল্লম্ব গতির কোনো কাজ নেই, হাইট এর সাথে উল্লম্ব গতির কোনো কাজ নেই। হাইটটা মনে রাখবি, বলছি হাইটের সাথে অনুভূমিক গতির কোনো কাজ নেই। হাইটের সাথে অনুভূমিক গতির কোনো কাজ নেই। হাইট এটা মনে করা মানে ভার্টিক্যাল মোশন অর্থাৎ উল্লম্ব গতি। হাইটের মানের ক্ষেত্রে আমরা অনুভূমিক গতিকে মান থেকে ডিলিট, শুধুমাত্র আমাদের কাজে লাগবে উল্লম্ব গতি অর্থাৎ ভার্টিক্যাল মোশন। তাহলে আমাদের কাছে কি আছে? তাহলে মনে রাখবি ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে হাইট। এটা s equals to h equals to g আছে। আচ্ছা আমার কাছে কি আছে? আমার কাছে আছে v ইনিশিয়াল u of y সমান u of y সমান u sin। আমি আবার বলে দিলাম যে হাইট যেহেতু এটা ভার্টিক্যাল কেস, অতএব আমাকে সব সময় বিচার করতে হবে অনলি ভার্টিক্যাল মোশন। হরিজন্টাল মোশন ডিলিট v of acceleration a of acceleration a সমান a of y সমান
কি রে ঠিক আছে আর দরকার ইনিশিয়াল ভেলোসিটি এখান থেকে দরকার আর যেখানে শেষ হাইট মানে কতটা স্টপ ভেলোসিটি স্টপ কোন ভেলোসিটি স্টপ এখানে কোন ভেলোসিটি স্টপ মনে আছে u অফ y ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পর উল্লম্ব বেগ 0 হয়ে যায় কিন্তু উল্লম্ব বেগ প্রথমে থাকে কত u sin থিটা এবং পজিশনে যাওয়ার পরে যে পয়েন্টে আমি হাইট বিবেচনা করছি ক্যালকুলেট করছি যে পয়েন্ট পর্যন্ত আমি হাইটটা ক্যালকুলেট করছি সেই পয়েন্টে যাওয়ার পর মনে রাখবি ভেলোসিটিটা কিন্তু 0 হয়ে যায় অতএব ফাইনাল ভেলোসিটি v final equals to v final equals to u of y is 0 v final equals to u of y equals to 0 বুঝা গেল v initial u of y u sin theta v final u of y 0 তাহলে 1 2 3 চারটা রাশি আমরা পেয়ে গেছি 1 2 3 4 ইকুয়েশন আছে আমাদের কাছে বের করা তাহলে আমাদের কাছে এখন ইকুয়েশনটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s এটা হচ্ছে আমাদের বেগ এর সমীকরণ অন্তিম বেগ এখান থেকে আমরা বের করতে হবে s অর্থাৎ মানগুলো আমি বসাতে আরম্ভ করি মানগুলো আমি বসাতে আরম্ভ করছি দেখ এখানে যদি মানগুলো আমি বসাই v স্কয়ার মান বল v মানে এটা মনে রাখি ফাইনাল ভেলোসিটি আর u মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি v হচ্ছে ফাইনাল ভেলোসিটি u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি v ফাইনাল ভেলোসিটি কত 0 ইকুয়ালস টু u ইনিশিয়াল u স্কয়ার মানে এই ইকুয়েশনে u হচ্ছে ইনিশিয়াল তাহলে v ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল হচ্ছে u sin থিটা তার হোল স্কয়ার অর্থাৎ u স্কয়ার sin স্কয়ার থিটা u স্কয়ার sin স্কয়ার থিটা পরে আসছে প্লাস প্লাস না মাইনাস আমি পরে দেখছি মাইনাস g এর জায়গায় বসবে মাইনাস g মাইনাস 2a এর জায়গায় হয়ে যাবে g a এর মান মাইনাস g a এর মান মাইনাস g মাইনাস 2 g ইনটু s এটা তো বার করতে হবে s এর জায়গায় আমি যেহেতু ভার্টিক্যাল মোশন নিচ্ছি তাই s লিখবো না লিখবো h কি লিখবো h তাহলে বল আমাকে এটা যদি আমি এদিক ওদিক করি কি আসবে u স্কয়ার আচ্ছা এটা কি দিকে আসছে 2gh equals to u স্কয়ার sin স্কয়ার থিটা এই মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে গেল এটা u sin থিটা তার হোল স্কয়ার u স্কয়ার sin স্কয়ার থিটা হয় কিছু লিখতে মিস্টেক হলে ঠিক করে নিন ঠিক আছে হতেই পারে ক্যালকুলেশন করতে করতে কিছু লিখতে হলে ভুলে গেলাম therefore h equals to u স্কয়ার sin স্কয়ার থিটা divided by 2g divided by u square sin square theta divided by 2g কি বুঝতে পারলি কি বুঝতে পেরেছিস তাহলে এই হচ্ছে আমাদের হাইট আমরা হাইট সমান পেয়ে গেলাম u স্কয়ার sin স্কয়ার থিটা বাই g সরি 2g তাহলে মনে রাখবি height maximum height depend on u theta and g u theta and g same u theta and g u theta and g এবং সব কিন্তু হলো ভার্টিক্যাল ম্যাক্সিমাম হাইট ভার্টিক্যাল কেস টাইম অফ ফ্লাইট ভার্টিক্যাল কেস এইজন্য আমরা এখানে হরিজন্টাল অর্থাৎ অনুভূমিকের কোনো কথা মনে রাখবো না ডিলিট অনুভূমিক কিছু হয় বলে আমরা মনেই রাখবো না এই মুহূর্তে শুধু ক্যালকুলেশন করব ভার্টিক্যালের উপর বেস করে বল কমপ্লিট ওই সবাইকার দেখতে দেখতে অসুবিধা হয় না তো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব নেক্সট টপিকটা হচ্ছে আমাদের রেঞ্জ রেঞ্জ হচ্ছে প্রক্ষেপ সীমা মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বুঝলে কিটা রেঞ্জটা হচ্ছে কি বলতো ওই যে রেঞ্জ আর লেখা আছে ছবিটা দিকে লাগা ছবিটা দিকে তাকিয়ে দেখ রেঞ্জটা কি বলে রেঞ্জটা হচ্ছে আর অর্থাৎ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইন হরিজন্টাল ডাইরেকশন এরপর যখন রেঞ্জের কথা তোকে আমি বলবো তখন কিন্তু তুই আবার ভার্টিক্যাল
মোশনের কথাটাকে ডিলিট করে দে মন থেকে, শুধু চলে আয় নিয়ে হরিজন্টাল, অর্থাৎ রেঞ্জটা কিন্তু হরিজন্টাল ডাইরেকশন। রেঞ্জ হচ্ছে অনুভূমিক দিক বরাবর, উড্ডয়ন কাল হচ্ছে উল্লম্ব দিক বরাবর, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে উল্লম্ব দিক বরাবর, যার জন্য সর্বোচ্চ উচ্চতা এবং উড্ডয়ন কাল নির্ণয় করার সময় আমরা কেবলমাত্র মনের মধ্যে রাখবো কণাটির গতি উল্লম্ব গতি। কিন্তু যখন আমরা রেঞ্জ অর্থাৎ অনুভূমিক দিক বরাবর কোনো রাশির মান বের করব, তখন কিন্তু আমরা মনে রাখবো অনুভূমিক গতির কথা। তাহলে অনুভূমিক গতির কথা শুরু করে আমরা তাহলে এবারে ওটাকে বের করবো। কি বের করবো? থার্ড পয়েন্ট কর, ওটাই বলছি অঙ্কিতা, বুঝলি? ওটাই বলছি যে থার্ড পয়েন্ট কর, কি যেন, রেঞ্জ, প্রক্ষেপ সীমা। চল প্রক্ষেপ সীমা করবো আমরা। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইন হরিজন্টাল ডাইরেকশন। যারা নতুন, যারা আগের ক্লাস করিসনি, তারা জানি না কত পার্সেন্ট বুঝতে পারছিস। আশা করি তাদের বোঝার কিন্তু পার্সেন্টেজটা কম হবে। তোর জায়গায় আমি থাকলে আমি তো মনে হয় কিছুই বুঝতে পারতাম না, তোরা তো তাও কিছু বুঝতে পারছিস। ঠিক আছে, এবার আমরা চলে লিখে নেবো রেঞ্জ। 3 নম্বরে লিখবো আমরা রেঞ্জ। এটা বলা হয় রেঞ্জ বা বলা হয় প্রক্ষেপ সীমা। কতটা দূর পর্যন্ত প্রক্ষিপ্ত হয়েছে, কত দূর গিয়ে পড়েছে কণাটা, বলটা কত দূরে। দেখবি শর্টপিট খেলার সময় ওটাকে মাপা হয়, তুই যেখান থেকে ছুটেছিলিস সেই পয়েন্ট থেকে তোর বলটা যেখানে পড়েছে খাল হয়ে যায়, ভারী বল তো, ওটা ফিতা দিয়ে মাপা হয়। ওটা হচ্ছে প্রক্ষেপ রেঞ্জ। যেটা ফিতা দিয়ে মাপা হয়, অর্থাৎ যেটার উপর বেস করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইগুলো বলা হয়, যে ফার্স্ট, কে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ওই মানটা বলা হচ্ছে রেঞ্জ। তোরা যদি কোর্স দেখে থাকিস তাহলে বুঝবি, আর না দেখে থাকিস তাহলে অনুভব করবি। রেঞ্জ হচ্ছে প্রক্ষেপ সীমা। বা বলতে পারিস এটা কিন্তু মনে রাখবি, ঘটনাটা সবসময় ঘটবে হরিজন্টাল ডাইরেকশন। এখানে আমরা কি ভাববো এরপরে আমরা মাথায় রাখবো যে ডাইরেকশন একটা হরিজন্টাল ডাইরেকশন, ভার্টিক্যাল বলে কিছু নাই, ভাববো না এখন। ভার্টিক্যালটা এখন টোটালি মন থেকে ডিলিট, এখন শুধু মনে আসবে হরিজন্টাল ডাইরেকশন। কারণ রেঞ্জটা তোর কি ভার্টিক্যাল মনে হচ্ছে? এইটা তোর ভার্টিক্যাল মনে হচ্ছে না, এটা হচ্ছে হরিজন্টাল। ভূমির সাথে ভূমির সাথে সমান্তরাল। যে ভূমির সাথে সমান্তরাল সে অনুভূমিক, আর যে ভূমির সাথে লম্বভাবে কাজ করে সে হচ্ছে উল্লম্ব। এটা যদি ভূমি হয় এটা উল্লম্ব, এটা যদি ভূমি হয় এটা হচ্ছে হরিজন্টাল বা অনুভূমিক। চলো শুরু করে যাক। রেঞ্জ, রেঞ্জ হচ্ছে সরণ। জানিস কি সরণ সমান কি বলে? সরণ সমান হচ্ছে বেগ ইনটু সময়। সরণ সমান হচ্ছে বেগ ইনটু সময়। তাহলে যদি রেঞ্জ বার করিস তাহলে বেগ, কোন বেগ? কোন বেগ বল? কোন বেগ? কমেন্ট কর, কোন বেগ? কোন বেগ মানে কোন বেগ? ভার্টিক্যাল বেগ না হরিজন্টাল বেগ? হরিজন্টাল বেগ না ভার্টিক্যাল বেগ? অর্থাৎ v of h না v of v? v of h into time of flight। time of flight কতটা টাইম নিয়েছে যেতে, এইখান থেকে যেতে যে টাইম লাগে সেটা টাইম অফ ফ্লাইট। এভাবে যায়নি, এভাবে গেছে, এভাবে যাওয়াটাকে বলি টাইম অফ ফ্লাইট, উড্ডয়ন কাল। তাহলে v of h into t। আচ্ছা, v of h এর মানটা তোর জানা আছে। v of h এর মানটা হচ্ছে, v of h মানেই হচ্ছে u of x। v of h মানে হচ্ছে v of h মানেই তো হচ্ছে u of x। তাহলে u of x এর মান হচ্ছে u cos theta ইনটু টাইমের মান তুমি জানো 2u sin theta by g। ওকে, ইনিশিয়াল নয়। আচ্ছা, v of h not initial, horizontal। ঠিক আছে, u cos theta। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। r equals to বলা হয় এটা গুণ করলে কি আসে 2u স্কয়ার
2 u square into sin theta cos theta by g by g। এটাকে আমি আরো লিখতে পারি r equals to u square into 2 sin theta cos theta by g। জানিস 2 sin theta cos theta সমান sin 2 theta। আমরা ত্রিকোণমিতিতে জেনে নিয়েছি যে 2 sin theta into cos theta সমান sin 2 theta। এটা আমার বোঝানোর বিষয় নয়, এটা আমার লিখে দেওয়ার বিষয়, আমি লিখে দিয়েছি। এটা একটা ত্রিকোণমিতিক কি বল ফর্মুলা যে 2 sin theta cos theta সমান sin 2 theta, মনে রাখতে হবে। তাহলে এটার পরিবর্তে বসাবো sin 2 theta। তাহলে r সমান u স্কয়ার into sin 2 theta by g। বল তাহলে r ডিপেন্ডস অন, আর নির্ভর করে u 2 theta and g theta। ওকে চল লেখ। তাহলে আমরা তিনটে রাশির মানই পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর মান, r সমান u স্কয়ার sin 2 theta divided by g। আমরা ক্যালকুলেশন করে কি বার করতে পারলাম? আমরা ক্যালকুলেশন করে বার করতে পারলাম কি বার করতে পারলাম বল? আমরা বার করতে পেরেছি উড্ডয়ন কাল, টাইম অফ ফ্লাইট, বার করতে পেরেছি ম্যাক্সিমাম হাইট, আরো বার করতে পেরেছি রেঞ্জ অর্থাৎ প্রক্ষেপ সীমা। বল ঢুকেছে মাথায়? যদি বুঝতে পেরেছিস বল যে হ্যাঁ সব বুঝতে পারলাম। যদি এর পরেও কারো কোনো জায়গায় কোনো রকমের সমস্যা থাকে আমাকে প্লিজ কল করবি সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টার মধ্যে, ঠিক আছে? প্রশ্নগুলো তোর যে ডাউট থাকবে, প্রশ্ন থাকবে, সেগুলো তুই খাতায় নোট করে রাখবি যে হ্যাঁ আজকের আমার এই টপিকের উপর এই জায়গাগুলো প্রশ্ন রইল, আমি স্যারকে সন্ধ্যাবেলায় ফোন করে দেব। সবাই বুঝেছিস? যদি বুঝেছিস তাহলে মঙ্গল, না হলে অমঙ্গল। বেশ, তাহলে আমরা এরপরে আজকে একটু করে নিই, আর একটু করে নিই নাকি? আর একটু দেখি নি, একটু জাস্ট স্পেশাল কেস হয়ে গেছে। দেখি যে আমি বড় ভুলে যাবি। ঘরে পড়বি কিন্তু, বারবার বলছি, আমি যতই চেঁচে চেঁচে পড়াই তুই যদি না পড়িস এখান থেকে দেখ স্পেশাল কেস, বিশেষ ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো, এগুলো মনে রাখ, কাজে লাগাবে। আর এর মানটা কখন ম্যাক্সিমাম হবে আর এইচ এর মানটা কখন ম্যাক্সিমাম হবে? এক নম্বরে পয়েন্ট কর, আর ইজ ম্যাক্সিমাম, আর ইজ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম জানিস তো সর্বোচ্চ, আর ইজ ম্যাক্সিমাম। আর কখন ম্যাক্সিমাম হবে? when আর এর মানটা u sin 2 theta by g, মনে রাখবি এখানে u g এগুলো সব ধ্রুবক মান পাওয়া যাবে, কিন্তু sin 2 theta এটা কিন্তু থিটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কোন সমীকরণে যদি sin এর মান থাকে সেই সমীকরণটা কখন সর্বোচ্চ হবে? যখন ওইখানে sin এর মানটা সর্বোচ্চ হবে। sin এর মান কখন সর্বোচ্চ হবে? যখন sin এর মানটা 1। sin এর মান সর্বোচ্চ হচ্ছে 1, sin এর সর্বাধিক মান হচ্ছে 1। ওই ইকুয়েশনটাতে অর্থাৎ r এর সমীকরণটাতে যদি sin এর মানটা 1 হয় তবে মনে রাখবি ওই সমীকরণের পুরো মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে r is maximum when sin 2 theta is 1, when sin 2 theta equals to 1। তাহলে sin 2 theta কখন 1 হবে? না sin এর ভ্যালু কখন 1 হবে? যখন sin 90 ডিগ্রি হবে। r is maximum বললাম না,
যে খেলোয়াড়কে শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয় কখন কিভাবে বলটা ছুড়লে সবথেকে দূরে গিয়ে বলটা পড়বে। আর ইজ ম্যাক্সিমাম, এটার মানে তো তাই বস্তুটা সর্বাধিক কত দূরে গিয়ে পড়বে, রেঞ্জ এবং ম্যাক্সিমাম রেঞ্জ সর্বাধিক দূরত্ব। তাহলে sin 2 থিটা সমান হচ্ছে sin থিটা, therefore 2 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি or থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। মনে আছে পড়ানো শুরুতেই বলেছিলাম যে যদি আমরা বস্তুটাকে 45 ডিগ্রি কোণ করে ছুঁড়তে পারি তবেই মনে হয় এই বস্তুটা কিন্তু সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে। তুই যেখান থেকে ছুঁড়ছিস ওখান থেকে বস্তুটা দূরত্ব সর্বাধিক, অর্থাৎ রেঞ্জটা হবে ম্যাক্সিমাম। তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে মনে রাখবি থিটার মান যদি 45 ডিগ্রি হয় তখনই কিন্তু রেঞ্জ ম্যাক্সিমাম হবে এবং তার দেয়ারফর তার মানটা কত হবে, আর ম্যাক্স এই 45 ডিগ্রি মানটা এই সমীকরণটাই বসিয়ে দেব। তাহলে u স্কয়ার sin 2 থিটা sin ইনটু 2 ইনটু 45 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান কত, u স্কয়ার ইনটু sin 2 ইনটু 45 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি বাই কি ছিল g। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, এটা 1 হয়ে গেলে u স্কয়ার বাই g। তাহলে r এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে u স্কয়ার বাই g। প্রক্ষেপ সীমার সর্বাধিক মান হচ্ছে u স্কয়ার বাই g। তো বললো এই ক্ষেত্রে প্রক্ষেপ সীমার ম্যাক্সিমাম মান নির্ণয় করো। ডিরেক্ট লিখবি u স্কয়ার বাই g, u এর মান বসাবি, g এর মান বসাবি, r এর মান পেয়ে যাবি, ওটাই হবে সর্বাধিক প্রক্ষেপ সীমা মানে ম্যাক্সিমাম রেঞ্জ। বোঝা গেছে ইকুয়েশনটা? আর একটা করব আমরা ছোট ইকুয়েশন, h কখন ম্যাক্সিমাম মানে h এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা কত প্রত্যেকের হয়েছে কমপ্লিট। লিখতে দেরি হলে স্ক্রিনশট তুলে রাখবেন। আর 2 মিনিট একটু ওয়েট কর, 2 মিনিট আর 1.5 ঘন্টা হয়ে গেছে বুঝতে পারছি, নেট শেষ হয়ে যাবে। আচ্ছা 2 নম্বরে লিখবো h এর মানটা আমরা দিবেন, h is maximum, h is maximum when কে আছে, h ও sin থিটা আছে, তাহলে when sin theta equals to 1, sin theta equals to 1 আর sin theta মান কখন 1 হয়, equals to sin 90 ডিগ্রি, therefore theta equals to or theta equals to 90 ডিগ্রি। থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় তখন হাইট বেশি দূর যাবে। বল এটাকে এইভাবে ছুড়বি, এটাকে এইভাবে ছুড়বি বেশি দূর যাবে, এটাকে এইভাবে ছুড়লে বেশি দূর যাবে। এটা যদি আমরা এইভাবে ছুড়ি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ছি সব দিকে বেশি দূর যাবে। আর যদি আমরা এটাকে এইভাবে ছুড়ি 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেলে ছুড়ছি, তাই এখানে কিন্তু আমি এই আর বলিনি হাইট বলেছি। আগে বলছিলাম এটা কত দূর যাবে 45 ডিগ্রিতে, কত বেশি দূরে কি পড়বে 45 ডিগ্রিতে, আর কত দূর উঠবে 90 ডিগ্রিতে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 45 ডিগ্রি আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে 90 ডিগ্রি। তাহলে therefore h max equals to u square sin square theta, u square sin square theta তার মানে 1 sin square theta মানে sin square 90 ডিগ্রি, sin theta 90 ডিগ্রি মানে 1 স্কয়ার মানে সেই চলে আসছে u square by 2g। this is h max, this is h max। বুঝা গেল h max এর মানটা লিখে নেন, h is maximum when sin theta equals to 1 sin theta 1 মানে sin 90 ডিগ্রি, theta is 90 ডিগ্রি, তো h maximum সমান হচ্ছে u square by 2g। এবারে h max এর সাথে r max এর কি রিলেশন, রিলেশন বিটুইন নেক্সট হেডিং, রিলেশন বিটুইন r and h, রিলেশন বিটুইন r and h। দেখ ইধর দেখ রিলেশন বিটুইন r and h। তাহলে বল তুই একটু আগে r সমান কি পেয়েছিলি আর h সমান কি পেয়েছিলি, এখানে লিখে নেবো আমরা একবার, হ্যাঁ যে h সমান কি r সমান বল, r max equals to কি পেলি, r max সমান পেলাম u স্কয়ার বাই g আর h
ম্যাক্স সমান কি পেলে ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g হয়েছে। তাহলে বল আমাকে, আমি যদি 2 দিয়ে গুণাফল গুণ করে দিই তাহলে 2 ইনটু h max সমান ইউ স্কয়ার বাই g। চিনতে পারছো এবারে? আর or 2h max equals to r max, অতএব r max equals to 2 into h max, অর্থাৎ সর্বাধিক প্রক্ষেপ সীমার মানটা কার সমান না হাইটের সাথে হাইটের ডবল। প্রক্ষেপ সীমা হচ্ছে সর্বাধিক উচ্চতার ডবল, প্রক্ষেপ সীমা সমান হচ্ছে সর্বাধিক উচ্চতা ইনটু 2, তাহলে প্রক্ষেপ সীমা হচ্ছে সর্বাধিক উচ্চতার দ্বিগুণ। মনে থাকবে? বেশ।